বেস্ট অফ লাক আপনার জবের জন্য। আমি এখন রাখছি। বলেই ফোনটা কেটে দিল মৃধা। ফোন কেটে দিয়েই বড় বড় শ্বাস ফেলতে থাকলো সেই। লোকটা কেমন জানি অদ্ভুত লাগে মৃধার কাছে। হাত পা ঠান্ডা হয়ে এসেছিল অর্কের শেষ কথাগুলো বলাতে। অপরদিকে ফোন কেটে দেওয়ায় অর্ক আর কিছু বলার সুযোগ না পাওয়ায় কিছুক্ষণ ফোনের দিকে এক ধ্যানে চেয়ে থাকে। তারপর ভাবতে থাকে মেয়েটা হয়তো লজ্জা পেয়ে ফোনটা কেটে দিয়েছে। মৃদু হেসে ফোনটা রেখে রেডি হতে চলে যায় সে। সকাল সকাল নিউজ পেপার পড়ার অভ্যেস রয়েছে মিসেস মালিহার। একদিন না পড়লে তার দিনই কাটে না। সঙ্গে চাই ওনার আদা দেওয়া চা। বর্তমানে ড্রয়িং রুমের সোফায় বসে সেই কাজটাই করছেন উনি। চায়ের কাপে আলতো চুমুক দিয়ে উঠিয়ে নিলেন খবরের কাগজ। ভাঁজ করে রাখা কাগজটি তুলেই ফ্রন্ট পেজ বেরিয়ে এলো। তার নজরে এলো একটা ছবি। আচমকা মনে হলো এটা তারই ছবি। তৎক্ষণাৎ ভালো করে চোখ বোলাতেই পায়ের তলা থেকে মাটি সরে যায় ওনার। হ্যাঁ, এটা তো ওনারই ছবি, তাও আবার 1 বছর আগের। যেদিন আয়াস তার নামে পুলিশে এফআইআর করেছিল, সেদিন যখন তাকে তুলে নিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, ছবিটা ঠিক তখনকার। ছবির নিচে বড় বড় করে লেখা বিজনেসম্যান শাহাদ রাইহানের বর্তমান স্ত্রী মালিহা রাইহানের পর্দাফাঁস। অস্থিরতা নিয়ে সে পড়া শুরু করলো লেখাগুলো। সেখানে লেখা ছিল বিজনেসম্যান শাহাদ রাইহান যে কম বেশি সকলের কাছে পরিচিত। দেশ ছাড়িয়ে বর্তমানে বিদেশের কিছু জায়গাতে উনি নিজের ব্যবসা ছড়িয়ে ফেলেছেন। কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে এক চাঞ্চল্যকর তথ্য। 1 বছর আগে কোনো কারণে তাদের একমাত্র ছেলে আয়াস রাইহান মালিহা রাইহানের নামে এফআইআর দায়ের করায় তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। উনি বেরিয়ে এলেও 1 বছর পর গোপনীয়ভাবে জানা যায় মিসেস মালিহা রাইহান আয়াস রাইহানের নিজের মা নন। সেই সঙ্গে এটাও জানা গেছে আয়াসের মায়ের সব থেকে প্রিয় বান্ধবী ছিলেন মালিহা রাইহান। শোনা যায় নিজের বান্ধবী জীবিত থাকা অবস্থায় তার সামনে পরকীয়া করে গেছেন শাহাদ রাইহান ও মালিহা রাইহান। বলা যায় এ এক বিশ্বাসঘাতকতা। এটাও সন্দেহ করা হয়েছে যে মালিহা রাইহান শাহাদ রাইহানকে পাওয়ার জন্য নিজের প্রিয় বান্ধবীকে মার্ডারও করতে পারেন। কথাগুলো পড়তে পড়তে চোখ ঘোলা হয়ে আসে মিসেস মালিহার। মাথা ঘুরে যায় ওনার। হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। সঙ্গে সঙ্গে উনি দিয়ে ওঠেন এক চিৎকার। চিৎকারের শব্দ শুনে আমি কিছুটা চমকে উঠি। আয়াস অফিসে যাবার জন্য রেডি হচ্ছিলেন আর আমি কলেজ যাওয়ার জন্য। হঠাৎ ওনার মায়ের চিৎকারে হাত থেকে সেফটি পিন পড়ে যায়। অস্ফুট স্বরে বলি, হঠাৎ কি হলো? চলো নিচে গিয়ে দেখা যাক। হাতে ঘড়ি পড়তে পড়তে মৃদু হেসে কথাটি বললেন আয়াস। আমি অদ্ভুত নজরে তাকালাম। হাসছেন কেন হঠাৎ? সেদিকে নজর না দিয়ে আমি আর উনি চলে এলাম বাইরে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আয়াসের মাকে থম মেরে বসে থাকতে দেখতে পেলাম আমি। নিচে পড়ে আছে নিউজ পেপার আর চায়ের কাপ। ড্রয়িং রুমে বাকি সব সার্ভেন্ট চলে এসে অবাক নয়নে দেখছে। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর উনি উঠে আয়েশের সামনে আসেন। কঠিন গলায় বলেন, এইসব তুমি করেছো না? তোমার সাহস কি করে হয় আমার নামে এসব নিউজ পেপারে ছাপার? সাহস কি করে দেখাও তুমি? আমি গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে সোফার নিচে পড়ে থাকা নিউজ পেপারটা হাতে তুলে নিলাম। পেপারের ফ্রন্ট পেজে আয়েশের মায়ের বড় বড় করে ছাপা ছবিটি দেখে গোল গোল চোখ করে এক পলক আয়েশের দিকে তাকালাম। উনি এক ভ্রু উঁচিয়ে সিঁড়ির রেলিংয়ের হাত ধরে দাঁড়িয়ে আছেন। পরবর্তীতেই মুচকি হাসি দিলেন উনি। আমি এবার নিচে লেখা থাকা কথাগুলো পড়তে শুরু করতেই চক্ষুদ্বয় কপালে উঠে গেল। বেশ ভালোভাবে বুঝতে পারলাম আয়েশের মা চটে যাওয়ার কারণ। আর এটাও বুঝতে বাকি নেই এটা আয়েশেরই কারসাজি। কিন্তু কি করতে চান উনি? নিজের অ্যাটিটিউড আমার সামনে দেখাবে না আয়াস। যা বলছি তার উত্তর দাও। তুমি সব বাজে বাজে কথা বলে ছাপিয়েছো তো, বলো। আমিও আয়েশ উত্তরের আশায় দাঁড়িয়ে রইলাম। আয়েশ চোখ বড় বড় করে চমকে ওঠার ভান করে বললেন, আপনার প্রশ্ন উত্তর দেবো, কিন্তু কেন বলুন তো? আমি কাউকে নিজের কৈফিয়ত দিই না, আর আপনাকে তো আরোই দিই না। আর এই সব লেখা যেসব কাগজে বেরিয়েছে তা তো অক্ষরে অক্ষরে সত্যি। আর সত্যিটা 1000 বছর পর হলেও বেরিয়ে আসে। আমি না একটু আগে ভাগে টেনে হিঁচড়ে সত্যিটা বের করলাম, আর সত্যিটা সবসময় তিক্তই হয়। আমি তোমাকে ছাড়বো না আয়াস। আমি তোমার নিজের ছেলে বানিয়ে রাখতে চাইলাম, আর তুমি কি করলে? তুমি বিশ্বাসঘাতকতা করছো। আমাদের টাকায় পড়াশোনা করে খেয়ে পড়ে আজ এত বড় লয়ার হয়েছো, তাই পাখা গজিয়েছে না?
লজ্জা করে না তোমার যাদের টাকায় খেয়েছো তাদের বদনাম করতে? আমি মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ওনাদের কথোপকথন শুনছি। এছাড়া আমার আর কাজ কি? এদের কথার মাঝে ঢোকাও উচিত নয় আমার। কিন্তু আসলেই আয়েশ আজকে সত্যি বলছেন। মালিহা রাইহানের মতো জঘন্য মহিলা আমি কোনো দিনও দেখিনি। ওনার অবশ্যই একটা শাস্তি পাওয়া উচিত। উনি যদি আয়েশের মাকে মেরে থাকেন তাহলে ভয়াবহ শাস্তি পাওয়া উচিত বলে মনে করি। এসব ভাবতে ভাবতে দাঁত দিয়ে নখ কাটতে থাকলাম। এরই মাঝে নিচের ঘর থেকে ঘুম ঘুম হাব ভাব নিয়ে বেরিয়ে এলেন রুদ্র। মনে হচ্ছে সবে ঘুম থেকে উঠেছেন। চোখ ডলতে ডলতে আসছেন উনি। এক পর্যায়ে চশমা চোখে দিয়ে বেশ আগ্রহের সঙ্গে এগিয়ে এলেন। রুদ্রকে দেখা মাত্রই অস্বস্তি লাগা শুরু করলো আমার। গতকালকের কথাগুলো কানে বাজতে লাগলো। খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালাম আমি। আয়েশ তালি বাজাতেই রুদ্রের ওপর থেকে মনোযোগ সরে গিয়ে আয়েশের দিকে গেল। ও মাই গড, জীবনে অনেক লোক দেখেছি, আপনার মতো গিরগিটি টাইপের মহিলা খুবই কম দেখেছি। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে আপনি এত বড় বাড়ির মালকিন হিসেবে পরিচয় দেন সকলকে, আপনার স্বামী সাহাদ রায়হানের এত বড় ব্যবসা, এইসব কার দৌলতে? ভুলে গেছেন এসব কিন্তু আপনার বা আপনার স্বামীর ছিল না, আমার মায়ের বাবার ছিল, আমার নানা ভাইয়ের সম্পত্তি। এসব কথায় আছে চোরের মায়ের বড় গলা, সেই কথার এক্সাম্পল পেয়ে গেলাম। আর যদিও বা আমি আপনাদের টাকা পয়সায় বড় হয়ে থাকি, তাহলে তার দ্বিগুণ টাকা আপনাদের মুখে ছুড়ে দেওয়ার ক্ষমতা আছে আমার। আবার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক তো আপনি করেছিলেন, রাইট? সেই ব্লক আমি কবে ছাড়িয়ে নিয়েছি, এবং আপনার ছেলে হওয়ার থেকে তো ভালো মৃত্যুকে বরণ করে দেওয়া। আর বাকি লজ্জার কথা, হ্যাঁ এটা আমি মানি, আমার পাশে লজ্জার শব্দটা একেবারেই যায় না, তাই না নিশা? বলেই ঘাড় কাত করে আমার দিকে তাকালেন উনি। ওনার মতো সিরিয়াস কথাবার্তার মধ্যেও অসভ্য ইঙ্গিত চোখ এড়ায়নি আমার। ঢোক গিলে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। আয়েশের মা তেতে উঠলেন। অপমানে আর রাগে আয়েশের সামনে আঙ্গুল উঁচিয়ে তলার মতো ভয়াবহ কাজ করে বসলেন তিনি। সাথে সাথেই চোখ ছলকে তাকালেন আয়াস। ওনার চোখ দিয়ে যেন আগুনের লাফা ঝরছে। রাগে ঘাড় ও কপালের রগ ওঠানামা করছেন। তবুও নিজেকে শান্ত রেখে উনি নিজের আঙ্গুল তুলে ওনার মায়ের আঙ্গুল নামিয়ে দিলেন। তারপর চোখ মুখ জড়িয়ে নিজের প্যান্টের পেছনের পকেট থেকে রুমাল বের করে হাতটা মুছতে মুছতে বললেন, হাতটা নোংরা হয়ে গেল আমার। হাতটা মুছেই রুমালটাও ফেলে দিলেন উনি। এবার উনি মায়ের দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, আপনার ধ্বংসের সূচনা হয়ে গিয়েছে, সমাপ্ত খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ। আপনাকে খুন করার ইচ্ছে পোষণ করেছিলাম আমি, তার জন্য বিদেশি মানুষকে কুকুরও কিনতে চেয়েছিলাম, এভেন ছুরি কিনে রেখেছিলাম যেটা দিয়ে একবার আঘাত করলে মৃত্যু নিশ্চিত। কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে দেখেছেন আমার স্ত্রী, ও চায় না আমি এমন কোনো কাজ করি যা বেআইনি, তাই আমার হাত থেকে আপনি ছাড় পেয়ে গেছেন। কিন্তু আপনার এমন অবস্থা করবো যে আপনি বাঁচতে চাইবেন না, আবার মরতেও চাইবেন না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছি। রাগে কাঁপছেন আয়াস। রুদ্র এবার অবস্থা বেগতিক দেখে এগিয়ে গেলেন আয়াসের কাছে। ওকে থামিয়ে বললেন, শান্ত হ আয়াস, এভাবে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। আমরা অন্য ব্যবস্থা নিতে পারি। এসব পাবলিসিটি করে কি পাবি তুই বল? সেটা এখন পরে বলবো আনিশা, তুমি কলেজ তো যাবে তাই না? আমি থতমত খেয়ে কোনো রকমে মাথা দুলাতেই বললেন, তো চলো। রুদ্র, তুইও তো মনে হয় হসপিটালে যাবি। হ্যাঁ তা তো যাব, কিন্তু দেরি হবে। তোরা যা, আমি চলে যেতে পারবো। আনিশার ক্লাস তো মেবি একটু পরে শুরু হবে, তাই তোদের তাড়াতাড়ি যাওয়া দরকার। আমি শিওর তুই একা যেতে পারবি? ফিচিল কণ্ঠে প্রশ্ন করেন আয়াস। রুদ্র হেসে উত্তর দেন, তুই কি মনে করিস আই এম স্টিল আ কিড? আমি এখনো বাচ্চা। আমি রাস্তা চিনি আর আমার গাড়িও আছে। আই উইল ম্যানেজ। ওকে দেন, আমরা যাচ্ছি, বাই। আমার হাত ধরে বেরিয়ে এলেন আয়াস। গাড়িতে বসে আছি এক মনে। বিরক্ত লাগছে আমার। বিরক্তির কারণটা বৃথা। মেয়েটাকে নিজের শুভাকাঙ্ক্ষী মনে হলেও বর্তমানে ও আমার চরম শত্রু হয়ে উঠেছে যেন। আয়েশের দিকে ওর নজর দেওয়া আমি কিছুতেই মানতে পারি না। তার উপর আয়েশও আজকাল হেসে হেসে ওর সাথে কথা বলে। একটু পরই উনি নিজের অফিস পৌঁছবেন আর মৃধার সঙ্গে দেখা হবে। তারপর কি হবে? আমি তো সেখানে থাকবো না। ওনারা নিজেদের মধ্যে শুধু কাজের কথাই বলবেন তো। এসব ভাবতে ভাবতে মাথাটা কাজ করা বন্ধ করে দিল আমার। রেগে বেগে গাড়ির সামনের অংশ মেরে দিলাম এক ঘুষি। আয়েশ গাড়ি ড্রাইভ করতে করতে আমায় বললেন, কিসের রাগ গাড়ির ওপর ছাড়ছো নিশা পাখি?
আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে এই সুদর্শন পুরুষটিকে পর্যবেক্ষণ করলাম। নেভি ব্লু কালারের শার্ট পরেছেন উনি, তার উপর কালো রঙের ব্লেজার। চুলগুলো তাড়াহুড়োতে ঠিক করতে পারেননি, তাই এলোমেলো হয়ে রয়েছে। কপালে নেমে অপরিকল্পিতভাবে পড়ে আছে চুলগুলো। নাকের ডগায় থাকা তিলটা ফুটে উঠেছে ভীষণভাবে। শার্টের দুটো হাতা ওঠানো। গাড়ির পেছনে রয়েছে ওনার কোর্টে পরার জন্য কালো রঙের পোশাক। সব মিলিয়ে ওনাকে দেখতে কেমন লাগবে সেটা কল্পনা করতে লাগলাম আমি। কল্পনার শেষে চোখ দুটো বড় হয়ে গেল। ফর্সা মানুষদের ডার্ক কালার পরলে তাদের সৌন্দর্য রন্ধ্রে রন্ধ্রে ফুটে ওঠে। আয়েশও তার ব্যতিক্রম নন। আজ আমার এই হ্যান্ডসাম বরটাকে দেখে মৃধার জ্ঞান হারানোর চান্স 80%। তারপর কি হবে? মৃধা যদি আয়েশকে কোনোভাবে আই লাভ ইউ বলে ফেলে, আর এই অসভ্যের কারখানা যদি অ্যাকসেপ্ট করে ফেলে? এমনিতেই তো সারাদিন ডিভোর্সের নাম জপ করতে থাকেন, তখন আবার কি হবে? আমি ফট করে বলে দিলাম, এই শুনুন, আপনারা অফিসে যাওয়ার দরকার নেই। গাড়িটা ব্রেক করলেন আয়াশ, আর আমার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে বললেন, হোয়াট? কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? হঠাৎ মানা করছো কেন তুমি? আয়েশের প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না আমি, তবুও কাট কাট কণ্ঠে জবাব দিলাম, ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি কিসে তোমার? আপনাকে নিয়ে অনেক ইনসিকিউরিটি আমার। আপনি অফিসে যাবেন না ব্যাস। বলেই মুখ ফুলিয়ে বসে থাকলাম আমি। আয়াশ গাড়ি থামিয়ে আমার কপালে হাত রাখলেন, তারপর অবাক কণ্ঠে বললেন, আবার মনে হচ্ছে তোমার শরীর ভালো যাচ্ছে না আজকাল। আমায় নিয়ে তোমার ইনসিকিউরিটি? এটা কি স্বপ্ন? আমি চোখ রাঙিয়ে তাকাতেই উনি দাঁত বের করে হেসে গাড়ি আবার স্টার্ট দিয়ে বললেন, ভয় নেই দিশে পাখি। যেদিন তোমার সাথে দ্বিতীয় সাক্ষাৎ কক্সবাজারে হয়েছিল সেদিনই আমার দৃষ্টি তোমাতে আটকে ছিল। এই দৃষ্টি ভবিষ্যতে অন্য কারোর দিকে যাওয়ার আগে আমি অন্ধ হয়ে যাব। স্বস্তি পেলাম আমি, কেঁপে উঠলাম আয়েশের কথায়। মৃদু হাওয়া বলে দিল, ওহে শুনছো? তোমার প্রেমিক পুরুষ তোমারই আছে। আমি মৃদু হেসে আয়েশের দিকে তাকালাম, তারপর আবার পর্যবেক্ষণ করে ওনার চুলে হাত রাখলাম আমি। আয়েশ খানিকটা বিরক্ত হয়ে বললেন, হোয়াট আর ইউ ডুইং? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কে সরে কার কথা? আমি ওনার চুল ঠিক করে একদিকে সিথি করে দিয়ে ক্ষান্ত হলাম। আয়েশ আবারও গাড়ি থামালেন। লুকিং গ্লাসের দিকে নিজেকে দেখে বিস্ফোরিত চোখে দেখলেন নিজেকে। এসব কি করছো? আমার চুলের অবস্থা? থাক, ওভাবেই থাকবে। আর শার্টের হাতা গুটিয়ে রেখেছেন কেন? নিচে নামান। বলে আমি নিজেই ওনার হাতের কাছে গিয়ে আমি শার্টের হাতা ঠিক করে দিলাম। আয়েশ আমার কর্মকাণ্ড দেখে নিজেকে দেখে বললেন, আমি খ্যাত বানাতে উঠে পড়ে লাগছো কেন? স্মার্ট হতে হবে কেন? মেয়েরা যাতে আপনার সঙ্গে ঢলাঢলি করে সে কারণে? আয়েশের দৃষ্টিতে বিস্ময়ে ভরা। আমি রাগ নিয়ে আছি। অতঃপর ঠোঁট কামড়ে হাসলেন উনি। হাসির মানেটা আমি বুঝলাম না। আমাকে নিয়ে কি উনি মজা করছেন? আমি রাগে কটমট করে হেসে জিজ্ঞেস করলাম, আপনি হাসছেন কেন? মজা লাগছে আপনার? আয়েশ মাথা নাড়িয়ে উত্তর দিল, ভালো লাগছে। ভালোবাসার মধ্যে সব থেকে সুন্দর অনুভূতি কি জানো? জিয়ালাসি। এটা শোনা মাত্রই সরে এসে বসলাম আমি। ঢোক গিলে অসহায় চোখে মুখে তাকালাম। আমি একটু বেশি ইনসিকিউরিটি হয়ে পড়েছি। পড়লেও বা কি, অন্যের বরের জন্য তো নয়, নিজের বরের জন্যই ইনসিকিউর হচ্ছি। এটা তো অস্বাভাবিক নয়। আয়েশ নিজের চুল ঠিক করতে গেলেই মানা করলাম আমি, চুল ওভাবেই থাকবে, না হলে আমি কিন্তু রাস্তায় বসে চিৎকার করে কান্না করে বলবো আপনি ছেলে ধরা, আমাকে নিয়ে যাচ্ছেন। অনেক ভেবে চিন্তে উত্তরটা দিয়ে দিলাম আমি। আয়েশ মৃদু চিৎকার দিয়ে বললেন, হোয়াট? যা শুনেছেন তাই। আমি ছেলে ধরা? লিসেন, তুমি আর আমি কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। সেটা আপনি জানেন আর আমি জানি, বাকিরা তো কেউ জানে না। বলেই আয়েশের স্টাইলে বাঁকা হাসলাম আমি। আয়েশ কি বলবেন ভেবে না পেয়ে বিড়বিড় করে গাড়ি স্টার্ট দিলেন। আমি মুখ চেপে ধরে হাসলাম। নিচের কেবিনে চোখ বন্ধ করে বসে আছে আয়াশ। পরবর্তীতে কি করা যায় ভাবছে সে। মনে মনে বেশ কিছুটা পরিকল্পনা এঁটে ফেলেছে মিসেস মালিহাকে শায়েস্তা করার জন্য। কিন্তু তার জন্য আগে আনিশাকে ওই বাড়ি থেকে সরাতে হবে, যত দ্রুত সম্ভব। চোখ খুলে টেবিলে হাতের কনুই রেখে গালে হাত দেয় সে। কিছু একটা ভেবে বলে, আমি যদি ঠিক হই তাহলে মিসেস মালিয়া এখন নিশ্চয়ই ওই নীলাদ্র আর রক্তিম বাহাদুরের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। কিন্তু উনি তো জানেনই না যে নীলাদ্র আমার কবজায়। বেচারা। কিন্তু এই রক্তিম বাহাদুর কোথায়? ভয় কোন গর্তে ঢুকে বসে আছে সেটা এখনো তো জানাই গেল না।
এসব কথা আওড়াতে আওড়াতেই আচমকা তার কেবিনে হুড়মুড়িয়ে প্রবেশ করে মৃধা। হাঁপাতে হাঁপাতে বলে, সরি স্যার, লেটে আসার জন্য। আসলে নো এক্সকিউজ। আগে তো এক জুহায় ছিল, এখন তুমি। দুজনেই একই রকম। তুমি জানো আজকে কোর্টের ডেট আছে, তাও আর কেবিনে ঢোকার আগে নক করতে হয়, এটা জানো না? সরি স্যার, ওই আসলে আমার মণিমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই আসতে দেরি হয়ে গেল। আর লেট হয়ে গেছে ভেবে তাড়াহুড়োতে ভুল করে নক না করে ঢুকে পড়েছি। আয়াস বিরক্ত হয়ে বলে, ওকে, সব ফাইলপত্র গুছিয়ে নাও, রেডি হয়ে নাও। জর্জ কোর্টে আসার আগে আমাদের যেতে হবে। বলেই প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে আয়াস। মৃধা তাড়াহুড়ো করে সব গুছিয়ে নিচ্ছিল। লাইটার দিয়ে সিগারেট ধরাতেই অবাক নয়নে আয়াসের দিকে তাকালো সে। আয়াস সিগারেট মুখে দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের কালো কোট গায়ে দিতেই মৃধা থেমে থেমে বলল, স্যার আপনি সিগারেট খান? তো সিগারেট মুখে রাখা অবস্থায় বলল আয়াস। মৃধা কিছু একটা ভেবে বলল, না মানে এমনি, আগে দেখিনি তো তাই। তাছাড়া ভালো মানুষেরও একটু একটু বদভ্যাস থাকে, নো প্রবলেম, বিয়ের পর বউ ছাড়িয়ে দেবে। মুচকি হেসে বলল মৃধা। আয়াস মুখ ফসকে বলে উঠল, বউ ছাড়াতে পারলো না, লুকিয়ে খেতে হয়। সিগারেট মুখে থাকায় মৃধা ভালো মতো কথাগুলো বুঝতে না পেরে বলল, জি স্যার, কিছু বললেন? আয়াস মুখ থেকে সিগারেট হাতে ধরে নিজেকে সামলে বলল, নাথিং, লেটস গো। গোছানো হয়েছে? নিজের ফাইল হাতে নেয় আয়াস। মৃধাও দ্রুত নিজের ফাইলগুলো হাতে নেয়। সিগারেট বেশ কয়েক টান দিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিতেই সে দেখতে পায় মৃধা হাসছে মিটমিটিয়ে। চোখ সরু হয়ে আসে আয়াসের, কড়া গলায় বলল, হাসছো কেন? না মানে স্যার, আপনার চুলের স্টাইল দেখে এমন স্টাইলে কখনো দেখিনি তো তাই। আমতা আমতা করে বলে মৃধা। সঙ্গে সঙ্গেই আয়েশের চোখ মুখ লাল হয়ে আসে। নিজেকে ধাতস্থ করে চুলে হাত দিতে গিয়েও দেয় না সে। আনিশার কথা মনে পড়তেই সে হেসে দেয়। তৎক্ষণাৎ হাসি বন্ধ করে মৃধাকে ধমক দিয়ে বলে, চলো। মৃধা বেরিয়ে আসে। পেছন পেছন আয়েশও বের হয়। মৃধা আবারও কিছু বলতে নিলে আয়েশ চোখ গরম করে তাকায়। মৃধা মুখ অসহায় করে বলে, স্যার আর একটা প্রশ্ন। হোয়াট? আপনার কোন রং সবচেয়ে বেশি পছন্দ? হলুদ। মৃধা হতভম্ব হয়ে তাকায়। আজ পর্যন্ত শোনেনি ছেলেদের হলুদ রং পছন্দ হয়। তবুও সে মেনে নেয়। পরের বার সে হলুদ রঙের কোনো ড্রেস পরবে বলে ভেবে নেয়। সে চায় আয়েশের পছন্দ মতো হতে। আয়েশের যা যা পছন্দ তা জেনে নেবে সে। কোর্ট থেকে এক প্রকার রেগে মেগে বের হয় আয়াস। চোখে মুখে অসংখ্য বিরক্তির ছাপ, নাকের আগায় লালচে ভাব। মৃধা গুটিসুটি মেরে হাঁটছে আয়েশের পিছু পিছু। এক পর্যায়ে প্রচন্ড রাগের মাথায় নিজের হাতের ফাইলগুলো ছুঁড়ে ফেলে দেয় আয়াস। মৃধা কিছুটা চমকে উঠে কাচুমাচু হয়ে তাকায়। এই লয়ার খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছে। নিজেরা মিথ্যা আর শত এত এত ফেক প্রুফ জোগাড় করে এনেছে যে আমার সত্যি কথাগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। কেসটা হেরে যাচ্ছে আমি। পরের ডেটে লাস্ট ডেট। সেদিন যদি একটা জোরালো প্রমাণ বা সাক্ষী না পাই তাহলে সেদিন সুনামিতে আমি হেরে যাব। মৃধা ফাইলপত্র তুলে নেয় হাতে, অসহায় হয়ে বলে, যাদের বিরুদ্ধে কথা বলছি তারা খুব বড় লোক স্যার, ওরা টাকা দিয়ে সবকিছু করছে। আর এই লয়ারটাও প্রচন্ড ধূর্ত। তবে চিন্তা করবেন না, আমরা ঠিক কোনো না কোনো ভাবে। চিন্তা করবো না? হোয়াট ইউ মিন? আমি আজ পর্যন্ত কেসে হেরে যাইনি। যে কেস হাতে নিয়েছি সেই কেসের ভিকটিম ধরে নিয়েছে যে জিতে গেছে, কিন্তু এটা অন্যথা হলে চলবে না। আমি কেস হারতে পারি না, আমি হারতে শিখিনি। আর যদি হেরেও যাই তাহলে তোমার জন্যই হারবো। আর তোমার মনে আছে তো, এটাই হবে তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কেস আমার সাথে। মৃধা কিছুটা ভরকে যায়। সে খুব করে চায় কেসটা যেন আয়াস জিতে যায়, নয়তো যেটুকু সুযোগ পেয়েছিল সেটুকু হারাবে। ভাবতেই কান্না চলে আসে তার, চোখ মুখ লাল হয়ে যায়। আয়াস কথাগুলো অতিমাত্রায় রেগে বলাতে আরো কান্না পেয়ে যায়। ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে চুপটি করে। আয়াস এগিয়ে এসে নিজের ফাইল আর দরকারি জিনিসপত্র হাতে নিয়ে হনহনিয়ে নিজের অফিসের কেবিনের দিকে ছুটে যায়। অফিসে একের পর এক সিগারেট ধরিয়ে শেষ করে যাচ্ছে আয়াস। সে জানে না আনিশা জানলে কি হবে। আনিশার সামনে সিগারেট নামক জিনিসটা না স্পর্শ করলেও অফিসে এসে টেনশনে থাকলে আর আটকাতে পারে না নিজেকে। সিগারেট হাতে নিয়ে গভীর মনোযোগের সহিত আকাশ প্রান্তে তাকিয়েছিল আয়াস। বিকেল পেরিয়ে আকাশে মেঘের ঢল নেমেছে। দুপুরে একবার আনিশার সঙ্গে কথা হলেও ভালোভাবে কথা বলতে পারেনি সে। আয়েশা এবার রিয়েলাইজ করে আনিশাকে একা ওই বাড়ি রাখা সেফ না।
কালই কিছু একটা করতে হবে তাকে। সেই সময় ক্লান্তি ভরা চোখ মুখ নিয়ে কেবিনের দরজায় কড়া নাড়ে মৃধা। আয়েশ কামিন বলতেই ঠুলতে ঠুলতে ভেতরে ঢুকে পড়ে সে। আজ প্রমাণের জন্য ভীষণ খাটতে হয়েছে তাকে। আয়েশ তার থেকেও বেশি খেটেছে, তবুও তার কোনো হেলদোল নেই। শুধু চুলে সিঁথিটুকু এলোমেলো হয়ে গেছে, সেই সাথে শার্টের দুটো বোতাম খোলা রেখেছে। স্যার, লোকটার সাথে কথা হয়েছে আমার, বলেছে সিসিটিভি ফুটেজটা পাঠাতে দেরি হবে, কাল সকালে মেইল করে দেবে, আর ছবিগুলো নিতে হবে। আর যার থেকে ছবি নেয় তার বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়, তাই আমি নিতে পারবো স্যার। মেইল করে দিলে আমাকে মেইল করে দেবে সাথে সাথে। মনে রাখো, ইটস আ ভেরি ডিফিকাল্ট কেস। একটা সূত্র ছাড়লেও চলবে না। আই এম শিওর মেয়েটাকে মার্ডার করা হয়েছিল, সে সুইসাইড করেনি। স্যার, ওই দিন না হয় পার্টির কিছু ছবি রয়েছে, সেটাও দেবে বলেছে। তাহলে কাজ করো, কালকে আমার বাড়িতে সব ছবিগুলো পেরে দিয়ে যাবে। আমি আমার বাড়ির অ্যাড্রেসটা মেসেজ দিয়ে দেবো। আমি এখন যাচ্ছি। আর একটা কথা শোনো, যার সাথে প্রমাণ নেবে তখন সাবধান থাকবে, কারণ অনেক সময় আক্রমণ করার জন্য ফাঁদ পাতা হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আন্ডারস্ট্যান্ড? মৃধার মলিন মুখটা খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। আয়াস তার কথা ভাবছে, তার কথা একটু হলেও চিন্তা করছে। এই ভেবেই দুপুরে যতটুকু মন খারাপ ছিল সেটাও হাওয়ার সঙ্গে উধাও হয়ে গেল। আনন্দের সঙ্গে হেসে মাথা দোলায় সে। সেটা দেখে আয়াসের দৃষ্টি সরু হয়ে আসে। মেয়েটা পাগল নাকি? এভাবে কারণে অকারণে হাসে কেন? কার পাল্লায় পড়েছে কে জানে। চেয়ারের উপরে থাকা কালো কোট হাতে নিয়ে বাইরের দিকে যেতে থাকে আয়াস। মৃধা কিছু একটা ভেবে ভয়ে ভয়ে আয়াসকে ডাকতেই হাঁটা থামিয়ে পিছু ফিরে তাকায় সে, কিছুটা বিরক্ত হয়ে মৃধার প্রতি। হোয়াট? স্যার, আপনাকে একটা প্রশ্ন করার ছিল। একটা কেন? সারাদিন তো একটা প্রশ্ন করার ছিল বলে পুরো হিস্ট্রি জেনে নাও। স্যার, আপনি কি আপনার কাজিন মানে আনিশাকে পছন্দ করেন? ভয়ে ভয়ে এবার নিজের মনে থাকা প্রশ্নটা করে ফেলে মৃধা। তার মনে এটা নিয়ে অজস্র দ্বন্দ্ব। এই প্রশ্নের সঠিক উত্তর না জানা পর্যন্ত তার শান্তি নেই, কারণ আয়েশের কর্মকাণ্ড হসপিটালে দেখেছে সে। আনিশার ভাইয়া বললে রেগে যায়। আনিশার এতটা কাছাকাছি যাওয়া, তাও সকলের সামনে এসব মৃধাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। এতদিন ভয়ে ভয়ে প্রশ্নটা ধামা চাপা দিয়ে রাখলেও সেটা প্রকাশ করেনি। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে আয়াস। নিজেকে ধাতস্থ করে গাম্ভীর্য বজায় রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে, কেন বলো তো? আসলে স্যার, এমনি একটু কৌতূহলের বসে হসপিটালে। একটা কথা ভালোভাবে শুনে রাখো, আমি নিজের পার্সোনাল কথা বাইরের লোকের সঙ্গে শেয়ার করি না। এসব কৌতূহল মন থেকে বের করে দাও, আর কাজে মন দিলে হয়তো কেসটা জিতে গেলেও জিততে পারি। কথাটুকু বলে তড়িৎ গতিতে বেরিয়ে যায় আয়াস। মৃধা তাকিয়ে থাকে হতাশ চোখে। তার প্রশ্নের উত্তর পাওয়া হলো না। বাড়িতে এসেই প্রেস ও মিডিয়ার ভরপুর দেখে তেমন একটা অবাক হয় না আয়াস। সে জানে মিডিয়া আসবে, এমন দুর্দান্ত খবর পাওয়া গেছে আর মিডিয়া আসবে না, এটা হতেই পারে না। কি জানে কি চলছে ভেতরে, কিভাবে মিডিয়ার প্রশ্নের মুখোমুখি হচ্ছেন মিসেস মালিহা, তা দেখার জন্য বড্ড আগ্রহ জাগে আয়াসের। সেও গাড়ি থেকে নামতেই মিডিয়ার লোক তার দিকে দৌড়ে আসে। আয়াস তেমন একটা বিরক্ত হয় না তাদের প্রতি। আজ সে ঠিক করেছে মিডিয়ার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আমরা ইতিমধ্যে অনেক চাঞ্চল্যকর খবর পেয়েছি আপনাদের সম্বন্ধে। মিস্টার আয়াস রায়হান, মিসেস মালিহা আপনার সৎমা, এই খবরটা কি সত্যি? আয়াস হাঁপ ছেড়ে বলে, ইয়েস, শি ইজ মাই স্টেপ মাদার, বাট আমি যা বলবো তা ভেতরে গিয়ে, সো লেট মি গো। বলেই ভিতরে ঠেলে ভেতরে আসে আয়াস। পিছু পিছু মিডিয়ার লোকজন। ভেতরে আসতেই চোখজোড়া চকচক করে ওঠে তার। মিসেস মালিহার ছবি তোলা হচ্ছে আর উনি বারবার নিজের মুখ ঢেকে চিৎকার করে বলছেন, আমাকে হ্যারাস করছেন এভাবে? আমি কিন্তু কাউকে ছাড়বো না, বাইরে বেরিয়ে যান আপনারা। ম্যাম, প্রশ্নের সঠিক উত্তর দিলেই তো আমরা চলে যাব। আপনার মিস্টার শাহাদ রায়হানের সঙ্গে সম্পর্ক কতদিনের? মিস্টার শাহাদের প্রথম স্ত্রী বেঁচে থাকাকালীন থেকে কি আপনাদের সম্পর্ক? সেখানে শাহাদ রায়হানও উপস্থিত আছেন। হয়তো আজই বাইরে থেকে ফিরেছেন। আচ্ছা, বাইরে থেকে ফিরে এত চমক কি করে সামলাচ্ছেন উনি? সেটা ভেবে হাসে আয়াস। অনেক দিনের ক্ষোভ মিটছে তার। আজও তার কানে ভাসে তার মায়ের আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য। ছোট্ট আয়াস সেদিন মায়ের কাছে এগিয়ে যেতে চাইলে তার মা আসতে বারণ করে।
একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। কি নিষ্ঠুর মৃত্যু! সেই মৃত্যু এই মহিলার জন্য। সে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মহিলাকে ঘৃণা করবে। চারিদিকে চোখ বুলাতে বুলাতে ওপরে চোখ যায় তার। করিডোরে আনিশা দাঁড়িয়ে, লুকিয়ে লুকিয়ে সে দেখছে, কিন্তু সামনে আসছে না। আসা উচিত না, এতে সে হ্যারাস হতে পারে আগের বারের মতো। তাই আয়াস ইশারা করে আনিশাকে যেতে বলে। আনিশা ধীরে ধীরে সেখান থেকে সরে যেতেই মিডিয়ার লোক তাকে ঘিরে ধরে, নানা রকম আজে বাজে প্রশ্ন করতে থাকে। আয়াস ফ্লোরের দিকে তাকিয়ে নীরব হয়ে সব প্রশ্ন শোনে। সর্বশেষে সে বলে, প্রথম কথা, এই যে আমার সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি ওনার থেকে আর জঘন্য মহিলার একটাও নেই। দ্বিতীয় কথা, আমার মাকে ঠকিয়েছে এরা দুজন। আমার মা অন্ধ ছিল, সুযোগ নিয়েছে এরা। এদের কর্মফল কথা বলবে। আমি আর কোনো প্রশ্নের জবাব দিতে চাই না। যা বলেছি তা আপনাদের জন্য যথেষ্ট। নাও প্লিজ গো, নয়তো অন্য ব্যবস্থা নিতে হবে। আয়েশের এই কয়েকটা কথাতেই মিডিয়ার লোক প্রায় সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে। সকলে ধীরে ধীরে বেরিয়ে যায় মিসেস মালিহা ও সাহাদ সাহেবকে কথা শুনিয়ে। সকালের মুখে একটাই কথা ছিল, আপনি নারী ও আপনি বাবার নামে কলঙ্ক। এমন জঘন্য কাজ কি করে করতে পারলেন? এতদিন আপনাদের ভালো মানুষ ভেবে এসেছি, ভাগ্যিস সত্যিটা বেরিয়ে এসেছে, নয়তো মুখোশের আড়ালে থাকার চেহারার হদিস পাওয়া যেত না। সব মিডিয়া লোক ও সাংবাদিক চলে গেলে ঘাড় এদিক ওদিক নাড়ায় আয়াস। বড্ড ক্লান্ত লাগছে তার। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলে সাহাদ সাহেব বাধা দেন। আয়াস, মালিয়া আমায় সব বলেছে, এসব তোমার কাজ। তাছাড়া আপনাদের বিরুদ্ধে এত দুঃসাহস কেই বা দেখাতে যাবে বলুন? কেন করছো এসব? অতীত টেনে এনে কি বোঝাতে চাইছো তুমি? আর তুমি অভিযোগ করেছো যে কাজলকে মালিহা মেরেছে। কেন মিথ্যা অভিযোগ করে সিনক্রেট করছো তুমি? কাজলের মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল। চুলার আগুন ওর শাড়ির আঁচলে লেগে আগুন লেগেছিল, আর মালিহা সেখানে ছিল না। ওই মহিলা যেখানেই ছিল মায়ের সামনে আমি দেখেছি। বন্ধু হয়ে একবারও হাত বাড়ায়নি। ধিক্কার জানাই এমন বন্ধুত্বকে। আর এটা সবে শুরু। অতীত বের করছি, বর্তমান কুকর্মও বের করে ফেলবো। আপনি তো জানেনও না আপনার স্ত্রী আপনার একমাত্র উত্তরাধিকারী মানে আমি। আমাকে মারার চেষ্টা করেছে আমারই শত্রুর সাথে হাত মিলিয়ে। নাকি বলবো জানেন, আপনিও কি রাতে যোগ ছিলেন? কথাটুকু বলে মৃদু হেসে উপরে ওঠে আয়াস। সাহাদ সাহেব শতবার ডাকা সত্ত্বেও আর কোনো প্রশ্নের উত্তর দেয়নি সে। রুমের এক কোণে বসে থেকে আয়াসের অপেক্ষা করছি আমি। কাঙ্ক্ষিত সময়টি চলে এলেই অবশেষে উনি রুমে ঢুকলেন নিজের বিধ্বস্ত চেহারা নিয়ে। ক্লান্তি ছড়িয়ে পড়েছে সর্বত্র তার চেহারায়। চোখ দুটো আমার ওপরে স্থির করে রাখতেই আমি সন্দেহের সঙ্গে বললাম, আজ 1 ঘন্টা লেট করেছেন আপনি? ঘড়ির দিকে তাকান আয়াস। সে ঠোঁট কামড়ে হেসে বলে, বাহ, আজকাল তুমি আমার বাড়ি আসার সময়ও খেয়াল রাখো। আমাকে মিস করছিলে নাকি আমার সাথে রোম্যান্স করাকে? আপনার মতো অসভ্য মন নিয়ে থাকি না। কথার ঘোরাচ্ছেন আপনি। বললেন না লেট কেন হলো? আগে তো পারলে আগে আগে চলে আসতেন, আজ লেট হলো। কাজের ফাঁকে নিশা পাখি, কেসটা খুব ডিফিকাল্ট আর আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি ফিচেল দৃষ্টিতে তাকালাম। উনি নিচের শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছেন। নিচের কালো কোট সোফায় ছুঁড়ে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে আমার পাশে এসে বসেন। সঙ্গে সঙ্গে নাকে আসে বিদঘুটে গন্ধ। নাক সিটকে চোখ বড় বড় করে তাকাই আমি। বিস্ময়ের সাথে বলি, আপনি সিগারেট খেয়েছেন? আয়েশ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে তাকান। নিজের শার্টের গন্ধ শুকতে থাকেন। তারপর বলেন, ওহো, আজকেও পারফিউম লাগাতে ভুলে গেছি। সব বৃথার জন্য। প্রথমে তো সিগারেটের কথা শুনে আমার মাথা খারাপ করে দিয়েছেন। দ্বিতীয়ত মৃধার কথা শুনে মেজাজ তুঙ্গে উঠে গেল আমার। চোখ রাঙিয়ে বললাম, মৃধা কাছে ছিল তাই ভুলে গেছেন? আয়েশ বিস্ময় নিয়ে বলেন, না, ও প্রশ্ন করছিল। আসার পর থেকে মৃধা মৃধা বকে যাচ্ছেন। এখন কি মৃধাকে 1 বছরের বউ বানানোর প্ল্যানিং করছেন? তুমি তো জানতে চাইলে যে। আয়েশকে কথা বলার সুযোগ না দিয়ে আমি উঠে চলে এলাম। রাগে অভিমানে নিচের আর আয়েশের সমস্ত চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। ওনার মুখে নিজের নাম ছাড়া অন্য কারো নাম নিতে পারি না। আমি আয়েশের পিয়ানো যেখানে রাখা থাকে সেখানে চলে এলাম। পিয়ানোর সামনে বসে ইচ্ছে মতো সেটাতে আজে বাজে সুর তুলতে লাগলাম। পিছু পিছু এলেন আয়াস। খানিকটা নিচু হয়ে আমার হাতে হাত রাখলেন। এ তো আমার থেকেও বড় হিংসুটে। আই এম সারপ্রাইজড নিশা পাখি। আমি উত্তর দিলাম না। উনি আমার হাত তুলে আমার হাত ধরে সুন্দর করে সুর তুলতে লাগলেন। আমি চোখ মুখ লাল করে বসে রয়েছি।
আচমকা উনি বললেন, ইউ লুকিং প্রিটি। আমি তবুও কিছু বললাম না। আমার কাঁধে এবার একের পর এক পরশ দিতে থাকলেন ঠোঁট দিয়ে। এবার না পেরে কেঁপে উঠে ঘুরে বসতেই এক হাতে আমার মাথা চেপে ধরে নিজের কাছে টেনে নিলেন উনি। আমি ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আচ্ছা আপনার সৎমা। It's time to do something special. Don't disturb. আমার কথা পূর্ণ করতে দিলেন না উনি। এগিয়ে এলেন, মিশিয়ে নিলেন নিজেকে আমার সঙ্গে। আয়েশ মুচকি হেসে বললেন, I think এই স্পেশাল কিসের পর রাগ পুড়ে যায় মানিশা পাখির। আমি সরে গেলে আরো এগিয়ে এলেন উনি। মত্ত হয়ে পড়লেন আমাতে। ভালোবাসার পরশ এঁকে দিলেন সারা মুখে, এমন স্পর্শ যা মনে শিহরণ জাগায়। একেই তো বলে ভালোবাসা নামক ভয়াবহ অনুভূতি। সকাল সকাল প্রমাণ পেয়ে আয়েশের বাড়িতে এসেছে মৃধা। ড্রয়িং রুমে চুপটি করে বসে আয়েশের অপেক্ষা করছে সে, আর মুচকি মুচকি হাসছে। আজ আয়েশের পছন্দের রঙে নিজেকে মুড়িয়ে এসেছে সে। হলুদ রঙের লং ড্রেস আর গলায় হলুদ ওড়না জড়িয়ে নিয়েছে মৃধা। হাতে হলুদ কাচের চুড়ি আর হলুদ টিপ। আয়েশ কি দেখবে তাকে? দেখে কি কোনো মন্তব্য করবে? ভেবেই লজ্জায় গাল দুটো লাল হয়ে যায় মৃধার। তৎক্ষণাৎ আগমন ঘটে আয়েশের। সিঁড়ি বেয়ে নামছে দ্রুত গতিতে। সবেমাত্র হয়তো শাওয়ার নিয়েছে সে কারণে চুলগুলো ভেজা, কপালে নিচু হয়ে পড়ে আছে এক সারিতে। কি স্নিগ্ধময় পুরুষ! লজ্জা বিসর্জন দিয়ে তাকিয়ে থাকে সে আয়েশের দিকে। তারপরেই চোখ নামিয়ে নিয়ে নিচে তাকায়। আয়াস এসেই সোফায় পায়ে পা তুলে বসে পড়ে। হাতে তার চশমা, সেটা দ্রুত পড়ে নেয় চোখে। এবার তাকে আবার অন্যরকম লাগছে। একজন মানুষের দুরকম সৌন্দর্য, সেটাই উপভোগ করছে মৃধা। আয়াস হাত বাড়িয়ে বলে, ছবিগুলো? মৃধা কাঁপা কাঁপা হাতে ছবিগুলো দেয়। সে সব মনোযোগের সাথে চেক করতে শুরু করে সে। মৃধার দৃষ্টি আটকে থাকে আয়েশের ওপর। সকালে আয়েশের কড়া কফি খাওয়ার অভ্যেস, সেটাই বানিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিলাম আমি। কিন্তু সেখান থেকে বের হতেই মৃধাকে দেখে পা থামলো আমার। সে এই বাড়িতে কি করছে? আয়েশের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মেজাজটা অজান্তে বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে সেখানেই গেলাম। আমায় দেখে হতভম্ব হয়ে চেয়ে রইল মৃধা। তারপর বলল, তুমি এখনো আছো? আমার তো এখানেই থাকার কথা। আয়েশ যেখানে আমিও সেখানে। আমার কথা শুনে ছবি থেকে মুখ তুলে তাকালেন আয়াস। আমার হাতে কফি দেখে উনি হাত বাড়িয়ে কফি চাইলেন। আমি কফিতে চুমুক দিয়ে তারপর ওনার হাতে ধরিয়ে দিলাম। উনি নির্দ্বিধায় কফিতে চুমুক দিয়ে খাওয়া শুরু করে বললেন, লুক এট দিস পিকচার। এখানে মেয়েটাকে কেমন নার্ভাস লাগছে, মনে হচ্ছে খুব ভয়ে আছে। মৃধা ছবিটা দেখার জন্য আয়েশের কাছে এগিয়ে যেতেই মাথায় আগুন ধরল আমার। মৃধা ছবিটা দেখে বলল, ইয়েস স্যার, ঠিক বলেছেন। আয়েশ আবার ছবিতে মনোযোগ দিলেন। মৃধা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকেই বলল, স্যার, কাল যেন আপনি নিজের পছন্দের রং কি বলেছিলেন? হলুদ, মনে নেই? আমি আরো সরু দৃষ্টিতে তাকিয়ে মৃধাকে লক্ষ্য করলাম। ও আজ হলুদ ড্রেস পরে এসেছে, হয়তো আয়েশের জন্য। রাগে দুঃখে ফেটে পড়লাম আমি। মৃধা কেমন জানি হতাশ চোখে তাকাচ্ছে, হয়তো আয়েশ ওর দিকে একবারও চেয়ে দেখেনি তাই। আয়েশ ছবি থেকে মনোযোগ সরিয়ে বলল, ও হ্যাঁ, হলুদ রংটা পছন্দ ঠিকই, তবে সেটা একজনের জন্য, তাকেই মানায় হলুদ রংটা। যেদিন তাকে হলুদ রঙে দেখেছিলাম সেদিন হলুদ রংটা আমার দেখা সব থেকে সুন্দর রঙের পরিণত হয়েছিল। সে কে স্যার? উৎসুক হয়ে প্রশ্ন করে মৃধা। আমি আয়েশের পরিবর্তে দম ফেলে বলি, সে আমি। উনি আমার কথা বলছেন। দেখো মৃধা, একটা কথা না বললেই নয়। হয়তো তুমি আয়েশকে পছন্দ করো, কিন্তু তোমারও এটা মাথায় রাখতে হবে উনি এখন বিবাহিত, আর আমি ওনার বিবাহিত স্ত্রী। তোমায় বলবো বলবো করে বলা হয়নি, কিন্তু এটাই সত্যি। আমি ওনার কাজিন নই, আমি ওনার ওয়াইফ। উনি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আমি আয়েশের ওয়াইফ, তাই ওনাকে আকৃষ্ট করার চেষ্টা বন্ধ করলে ভালো হয়। ইউ নো দ্যাট মেয়েরা আজ যাই হোক নিজের স্বামীর ভাগ কখনো দিতে পারে না, বা তার সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আমিও পারি না, কারণ একটাই, উনি আমারই প্রেমিক পুরুষ। স্তব্ধ নয়নে আমার দিকে তাকিয়ে রয়েছেন আয়াস। ওনার চোখে আকাশ ভরা বিস্ময়। গোলাপি ও কালো বর্ণের সংমিশ্রণে ঠোঁটজোড়া একে অপরের থেকে আলাদা হয়ে হা হয়ে রয়েছে। আলতো করে কাঁপছে সেই ঠোঁটজোড়া। এক পর্যায়ে হাত থেকে পড়ে গেল ছবিগুলো। চোখ মুছে ফেলেন উনি।
সোফায় ঠেস লাগিয়ে বসেন। ওনার এমন অদ্ভুত আচরণে একটা সময় আমিও ভ্যাবাচেকা খেয়ে যাই। মনে করতে থাকি আসলে আমি কি কি বলে ফেলেছি। স্মৃতিচারণ করতেই মৃদু কেঁপে উঠলাম আমি। এত হিংসে, এত পসেসিভনেস আমার মধ্যে কি করে এলো? এত রাগ তো হওয়ার কথা নয়। গা এলিয়ে সোফায় বসে আছেন আয়াস, চোখ এখনো বন্ধ করেই আছেন। আমি ওনাকে ডাকতে গেলাম, আপনি? আমাকে ডেকো না প্লিজ আনিশা, এই মুহূর্তে অনুভব করতে দাও। আমি ফিল করতে চাই। তোমার কথাগুলো এখনো আমার কানে পাচ্ছে, তোমার শব্দকে আমি ফিল করছি। প্লিজ কিছু বলবে না আজ? চোখ বুজে থেকেই বললেন আয়াস। আমি এবার সরু করে তাকালাম মৃধার দিকে। ওর প্রতি অত্যন্ত রূঢ় হয়ে পড়েছি আমি। সেও নিস্তব্ধ হয়ে পড়েছে, চোখে টলমলো করছে পানি, তার কোনো নড়াচড়া নেই। একটু পরেই সে মাথা তুলে আমার দিকে চেয়ে হাসার চেষ্টা করে মিহি সুরে বলল, তুমি মজা করছো আনিশা? প্র্যাঙ্ক করছো আমার সাথে? নিশ্চয়ই মজা করছো। তোমরা তো কাজিন, তাই না? আর স্যারের মতো একজন মানুষ যদি বিয়ে করেন তাহলে তো পুরো শহর জানার কথা। মজাটা করো না, আমি ধরে ফেলেছি। তার কথাই লুকিয়েছিল অজস্র যন্ত্রণা। কেউ যদি আচমকা জানতে পারে তার পছন্দের মানুষ আসলে অন্য কারো, তাও বহুদিন ধরে অন্য কারো, তাহলে তার মন বেঁধে রাখা অনুভূতিগুলো টুকরো টুকরো হয়ে যায়। সেটাকে দুঃস্বপ্ন মনে হয়, হয়তোবা মৃধার ক্ষেত্রেও তাই। কিন্তু আমার কেন যেন বিন্দুমাত্র দুঃখ লাগলো না মৃধার জন্য। এখনো সেই মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি আবারও কপট হয়ে বললাম, এটা মজা নয়, এটা সত্যি। সামনে যেই মানুষটাকে দেখছো সেই মানুষটা 1 বছর আগে আমায় এক প্রকার জোর করে সুইসাইডের ভয় দেখিয়ে বিয়ে করেছেন। এই মানুষটা এখন যেমন আছে আগে তেমন ছিলেন না। আমাদের বিয়ের কথা কেউ জানতো না, কারণ আমি তখন অন্ধ ছিলাম আর আমার বয়স তখন অনেক কম ছিল। এটা যদি জানাজানি হতো তাহলে সব থেকে বেশি হ্যারাস আমাই হতে হতো। এমনকি বিয়ের পরপরই মিডিয়ার লোকেরা খবর পেয়ে এই বাড়িতেও এসেছিল। আমায় যাতে এসব বাজে প্রশ্নের মুখোমুখি না হতে হয় তাই উনি বিষয়টা পুরোপুরি লুকিয়ে যান। আর তুমি অনেক খোলা মনের মেয়ে মৃধা, আর আয়াস সকলকে নিজের ব্যক্তিগত কথা বলেনও না। এটা ওনার স্বভাব, তাই তোমাকেও জানায়নি, হয়তো ইনসিকিউরিটির জন্য। আশা করছি তুমি এবার থেকে মাথায় রাখবে যে যাকে নিজের পছন্দের তালিকায় রেখেছো সেই মানুষটি আমার, শুধু এবং শুধুই আমার। If he is a big selfish man, then I am more selfish wife than him. বলেই আয়েশের দিকে এক পলক তাকালাম। উনি এবার চোখ মেলে আবার শূন্য দৃষ্টিতে থুতনিতে হাত দিয়ে চেয়ে আছেন আমার দিকে। ওনার দিকে একবার চোখ রাঙিয়ে হনহনিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নিজের ঘরে চলে এলাম আমি। এসেই চরম আকারে লজ্জা পেয়ে গেলাম। এত কথা কি করে বললাম আমি? হাও ঢোক গেলে এবার মাথা চাপড়াতে ইচ্ছে করছে। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকলাম এবার। কিভাবে নির্লজ্জের মতো বারবার বললাম উনি আমার প্রেমিক পুরুষ, আমার স্বামী। এসব ভাবতে ভাবতে বুঝতে পারলাম একটা নির্লজ্জ ব্যক্তির সঙ্গে থাকতে থাকতে আমিও নির্লজ্জ হয়ে যাচ্ছি, লজ্জা হারিয়ে যাচ্ছে আমার। ব্যালকনিতে এসে চোখ বন্ধ করে থাকলাম আমি। বিড়বিড় করে বললাম, নিজের কাউকে ধরে রাখতে মাঝে মাঝে নির্লজ্জ হলে ক্ষতি কি? মুখে চাই বলি না কেন ভেতরে এক প্রকার লজ্জায় মরি মরি অবস্থা আমার। আচ্ছা আয়াস এখন কি করছেন? আর মৃধা, সে কি করছে? হয়তো ওর খারাপ লেগেছে, আমারও বা কি করার? এসব আমি চোখের সামনে দেখতে পারছিলাম না। এত সব ভাবনা ভাবতে ভাবতে চোখ গেল বাগানের সরু মার্বেল পাথরের করা রাস্তার দিকে। মৃধা জোরে জোরে হেঁটে বেরিয়ে যাচ্ছে, যেন খুব তাড়া তার। কিসের তাড়া? এক প্রকার ছুটে বেরিয়ে যায় মেয়েটা। আমি তা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলি। সে হয়তো পড়ছে প্রেম নামক জ্বলন্ত আগুনে, কিন্তু তবুও আমি আয়েশকে অন্যের সাথে দেখতে নারাজ। কিছু মুহূর্তের মাঝে মেইন গেট দিয়ে বেরিয়ে যেতেই অদৃশ্য হয়ে যায় মৃধা। আমি কিছু ঘুরতেই আমার কাঁধে কোনো কিছুর ভর বুঝতে পেরে নিশ্চিত হতেই গেলাম কাঙ্ক্ষিত মানুষটির আগমন ঘটেছে। সেখানেই চুপ করে গেলাম, আমি আর ঘুরলাম না। এই মুহূর্তে ওনার চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থা নেই আমার। কাঁধে একের পর এক চুমু এঁকে দিয়ে আমার কানে নিচে ঠোঁট ঘেঁষে খুব ধীর কণ্ঠে বললেন, আজ আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত খুশির চোটে। তুমি কি আমার হার্ট অ্যাটাক করানোর প্ল্যানিং করে সকালে ঘুম থেকে উঠেছো নিশা পাখি? আমি নিশ্চুপ কিছুক্ষণ চুপ থেকে মিহির সুরে নির্বিঘ্নে উত্তর দিলাম, আমি কেন এসব প্ল্যানিং করতে যাব? করেছো, আর আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া। আই এম মোর সেলফিশ ওয়াইফ দ্যান হিম, নট ব্যাড। দেখুন আমি ওই কথা। তুমি ওই কথা?
আমি গলা খাকারি দিয়ে স্পষ্টভাষী হয়ে বলার চেষ্টা করলাম, আমি ওই কথা বলেছিলাম কারণ মৃধার মতো মেয়েকে আপনার হাত থেকে বাঁচাতে। বলেই দম ছাড়লাম আমি। আয়াস তা শুনে আমার নিচের দিকে ঘুরিয়ে নিলেন। আমার বাহু ধরে তীক্ষ্ণ দৃষ্টি পর্যবেক্ষণ করে বললেন, হোয়াট ডু ইউ মিন? সিম্পল, আপনার মতো লজ্জার কারখানা আর অশুভ মানুষের খপ্পরে একমাত্র আমিই পড়েছি। তাই মৃধাকে আপনার খপ্পরে পড়তে দেব না। আমতা আমতা করে কথাগুলো বলতেই আয়েশ আমার দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করতেই কণ্ঠে মিইয়ে গেল আমার বাহু থেকে হাত সরিয়ে কোমরে হাত রাখলেন উনি। খামচে ধরে নিজের কাছে টানতেই ওনার বুকে গিয়ে পড়লাম আমি। চেপে ধরলাম ওনার গেঞ্জি। অবাক নয়নে তাকাতেই উনি দাঁতে দাঁত চেপে বললেন, সিরিয়াসলি বাহানা বানাও কি করে এত? আমি বাহানা বানাবো কি করে? বানাও তো অবশ্যই। তুমি জানো তুমি আমার থেকে দূরে যাওয়ার বাহানা খোঁজো, আর অনেকে আমার কাছে আসার বাহানা খোঁজে। তাহলে তাদের কাছে চান না কেন? অজস্র অভিমান নিয়ে বললাম আমি। উনি আমার চোখে মুখে ফু দিয়ে বললেন, কারণ আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা মায়াবিনী রমণীকে চাই, যার মায়া আমায় খুন করে ফেলেছে, যে আমার মন কেড়েছে। আমার প্রতিটি নিঃশ্বাস আর প্রশ্বাস শুধু তাকেই চাই। আমার মন প্রাণ দুটোই তার মাঝেই লুকিয়ে আছে। মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম আমি। মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস ওই নীলাদ্রের হাত ধরে সেদিন পালিয়ে যায়নি। ভাগ্যিস এই অসভ্য লোকটার পাল্লাই পড়েছিলাম। ওনার ভালোবাসা দেখেছিলাম, ওনার ভালোবাসা দেখে ভালোবেসেছি আমি। ঘোর লেগে গেল আমার দু চোখে। এখনো চোখে চশমা পরে আছেন উনি, সেটা খুলে ফেললাম। যদিও চশমার আবরণ ওনার চোখের সেই গভীরতা ঢাকতে পারেনি। এই গভীরতা ঢাকার ক্ষমতা এই সামান্য চশমার নেই। সেটা হাতে নিয়ে আমি আয়েশ পায়ের উপর ভর দিয়ে আরো কাছাকাছি দাঁড়ালাম। আয়েশ ভোরকে যাওয়ার নাটক করে বললেন, মাই গড, এমনি নিশ্চয়ই আমাদের মেরেই ফেলবে। এত কাছে আসছো তুমি, আমি কি ভুল দেখছি? না, আপনি ভুল দেখছেন না। আমি তো শুধু আপনার সমান হওয়ার চেষ্টা করছি, ব্যাস, আর কিচ্ছু না। একটা কথা বলো তো, তুমি যখন নীলাদ্রের সঙ্গে... আমি ওনাকে থামিয়ে দিয়ে তেতে উঠে বললাম, খবরদার ওনার কথা বলে আমার মুড খারাপ করবেন না, জঘন্য ছেলে। আহা শোনে না, জাস্ট একটাই প্রশ্ন, তোমার সাথে যখন নীলাদ্রের সম্পর্ক শুরু হয়েছিল তখন তোমায় প্রপোজ করেনি? আমি মুখ ভার করে বললাম, হ্যাঁ করেছিল। তো তুমি উত্তরে কি বলেছিলে? আমি উত্তরে হ্যাঁ বলেছিলাম। এতটুকুই? ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন আয়াস। আমি কথাগুলো মনে করে বললাম, হ্যাঁ। ইট মিন্স তুমিও কখনো আই লাভ ইউ বলোনি? না। আয়াস বিস্ফোরিত নয়নে আমার দিকে তাকালেন। নিচের মাথা ঝাঁকুনি দিয়ে মৃদু আর্তনাদ করে বললেন, ও গড, কার পাল্লায় পড়লাম আমি? আমি এবার চোখ জোড়া ছোট করে তাকালাম। মানে উনি কি বোঝাতে চাইছেন? মানে কি বলতে চাইছেন? তোমার মাঝে আমিষের কোনো গুণাগুণই নেই, যা আছে সব এলাচি আর মশলা। যদি ব্লাডি বীজকে সব না বলে ভালোই করেছো, তবে তুমি আমার বউ হয়ে একটা নিরামিষ। আমি ভাবতে পারছি না, মাথা ঘুরছে আমার। আয়েশ এতটাই হেয়ালি করে কথাগুলো বললেন যে আমার বোধগম্য হলো না একটা কথাও। আমার ভ্রু কুঞ্চিত হয়ে গেল। আমি ওনার গেঞ্জির গলা ধরে বললাম, ওসব বাদ দিন, এলাচি মশলা আমিষ কিসব খাবারের কথা টেনে আনছেন? আমার কথা শুনুন। আয়েশ মনোযোগের সহিত আমার দিকে তাকাতেই আমি বললাম, মৃধা বাড়ি থেকে কিভাবে বেরিয়ে গেছে? আয়েশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, আমি কি করে জানবো? আমি তো দেখিনি, আমি তো জাস্ট ওই সিসিটিভি ফুটেজ আর ছবিগুলো দেখছিলাম। ও বেরিয়ে গেল হাসি বলে। আপনি সেটাও দেখেননি? অন্য সময় তো দাঁত কেলিয়ে ওর সাথে কথা বলেন, আজ কি হলো? ওটা তো একটা কারণ আছে। আমি ফিচেল গলায় বললাম, আচ্ছা শুনুন, মৃধাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখার কোনো দরকার নেই। কেন? ডু ইউ ফিল জেলাস মাই লিটল ওয়াইফ? এর অনেক কারণ আছে। সে আপনাকে পছন্দ করে। আজ এসব জানার পর নিশ্চয়ই ও কষ্ট পাবে। দেখুন, আমি ওকে এভাবে কথাগুলো বলতে চাইনি, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে। ও কষ্টও পেয়েছে। আপনার থেকে দূরে থাকলে হয়তো কষ্ট কমবে। আর আমি আয়েশের থেকে নিজেকে ছাড়িয়ে দূরে সরে এলাম। ওনার পিছনে গিয়ে দাঁড়ালাম পায়ের পাতা উঁচু করে। ওনার কানের কাছে ফিসফিস করে বললাম, আমার হিংসে হয়। কেন? বুঝে নিন। আয়েশ সোজা হয়ে দাঁড়িয়ে এই প্রশ্ন করলো, ভালোবাসো? আমিও ফিসফিস করে লজ্জা মিশ্রিত চাহনি নিয়ে পেছন থেকেই বললাম, একদিন আপনি বলেছিলেন আমার কর্মকাণ্ড আপনাকে জানিয়ে দেবে আমি আপনার জন্য কি ফিল করি।
তাহলে জেনে নিন। মুচকি হেসে দূরে সরে যেতেই বুঝতে পারলাম আমার লজ্জা লাগছে, গলা আর কপাল বেয়ে ঘাম ঝরছে। এই লোকটার সামনে 1 সেকেন্ডও থাকা যাবে না, সেই ভেবে ছুট লাগালাম আমি। ভেতরে চলে এলাম। বুকে হাত রেখে আনিশার ভেতরে যাওয়া দেখলো আয়াস। তার ঠোঁটের কোণে এক মনোমুগ্ধকর হাসি। আমি তোমার আগে তোমার অনুভূতির সম্বন্ধে জানতে পেরেছি নিশা পাখি। তোমাকে যা বুঝলাম তুমি ভাঙবে তবুও মচকাবে না। তবে আয়েশ রায়হানও হার মানার পাত্র নয়। তুমি যদি তোমার মনের কথা নাও বলো, আমি ছাড়ছি না, কিছুতেই না। 5 দিন পর, 5 দিন হয়ে গেল একটা বাংলোতে রয়েছি আমি। আমার সঙ্গে শুধুমাত্র ফুলকি রয়েছে। আমরা দুজনই। এই বড় আর পুরনো বাংলোতে কারো আনাগোনা নেই। আয়েশ এখানে রেখে গিয়েছেন আমায় 5 দিন আগে, কিন্তু কেন রেখে গিয়েছেন সেটা আমি আদৌ জানি না। ওনার সঙ্গে ফোনেও বেশি কথা হয় না আমার। এই 5 দিনে মাত্র 3 বার কথা হয়েছে ওনার সাথে। উনি বোঝেন না, ওনার সাথে কথা না বললে আমার মনে অস্থিরতা বাড়ে। ওনার মনে কি সেই অস্থিরতা আর সেই উন্মাদনা তৈরি হয় না? 5টা দিন ওনাকে চোখের সামনে দেখতে না পেয়ে মেজাজ বিগড়ে গেছে আমার। আমি যে এখানে থাকি এই খবরটা কেউ জানে না। আমায় এখান থেকে বের হতেও মানা করে দেওয়া হয়েছে। এতে নাকি আমার প্রাণের সংশয় হতে পারে। কিন্তু ওনার কি সেই সংশয় হতে পারে না? সকালবেলা উঠে ফ্রেশ হয়ে প্রথমেই আয়েশের নাম্বারে ট্রাই করলাম আমি। ওনার নম্বর বিসি দেখাতেই রাগে দুঃখে ফেটে পড়লাম। বিগড়ানো মেজাজ নিয়ে এসে বড়সড় সোফার উপরে পা তুলে বসলাম। নিউজ পেপার এসেছে, সেটা টেবিলে রাখা। এই বাংলোতে সবকিছুতে রাজকীয় ভাব আছে, যেন আগে কোনো রাজা থাকতো। সোফা আর টেবিল সবকিছুতে রাজকীয় কারুকার্য করা, শুধু নতুন করে রিপেয়ার করা হয়েছে এই যা। খবরের কাগজ হাতে নিতে ফ্রন্ট পেজে আবারও আয়েশের সৎমায়ের নাম নজরে পড়ল আমার। এই কয়েকদিন এটাই চলছে। প্রতিদিন ওনার নামে কোনো না কোনো সত্য বেরিয়ে আসে। এমনকি টিভির নিউজ চ্যানেলের হেডলাইনেও ওনার নামটা ওপরে থাকে। কৌতূহল নিয়ে টিভি অন করলাম আমি। নিউজ চ্যানেলে দিতেই একটা খবর চোখে পড়তেই চোখজোড়া থমকে গেল আমার। সব স্থির হয়ে গেল। আমি থমকালাম। এসব কি? রিমোট হাতে নিয়ে দ্রুত অন্য চ্যানেলে দিলাম। সেখানেও একই খবর। মাথাটা ভন ভন করে উঠল আমার। আমি কি আসলেই ঠিক দেখছি আর ঠিক শুনছি? এটা কি করে হয়? ঠিক সেই সময় হাতে খাবার নিয়ে আগমন ঘটে ফুলকির। আমার কানে এসব কথা ঢুকছেই না। আমার দৃঢ় মনোযোগ টিভিতে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সাহাদ রাহানের স্ত্রী মালিহা রাহান পালাতক। তার অপরাধের সব প্রমাণ বেরিয়ে আসায় নিজেকে বাঁচাতে কোথাও গায়েব হয়ে গিয়েছেন উনি। প্রমাণ সব বর্তমানে পুলিশের হাতে। সাহাদ রাহানকে পুলিশ জেরা করেও তেমন কিছু জানতে পারেনি। মিস্টার রায়হান নিজে খুব অসহায় হয়ে পড়েছেন। ওনার মতে স্ত্রীর এত সব কুকীর্তির কথা ওনার জানা ছিল না। উনি ছিলেন দেশের বাইরে। ওনার অবর্তমানে এসব করেছেন মিসেস মালিহা রায়হান। ফুলকিও টিভিতে এসব শুনে চিৎকার দিয়ে বলে ওঠে, জানি না, কিন্তু কিছু তো করেছেন। হয়তো আয়েশের মায়ের খুনের ব্যাপারটা বেরিয়ে এসেছে। আয়েশ আমায় বলেছিলেন ওনার মায়ের গায়ে যখন আগুন লেগেছিল তখন উনি মালিনা রায়হানকে দেখেছেন। উনি না সাহায্য করেছেন না কাউকে ডেকেছেন। হয়তো উনি আয়েশের মায়ের মারা যাওয়ার পেছনে দায়ী। ভয়ের সঙ্গে বলে ফুলকি। আমি ওর কথায় খানিকটা বিরক্ত হয়ে বলি, শুনতে দাও পুরো নিউজটা। ফুলকি চুপ করে যেতেই আবার কানে আসে টিভিতে রিপোর্টারের বলা কথাগুলো। এবার যা যা বলেন তাতে মোটেও প্রস্তুত ছিলাম না আমি। ঘটনার সূত্রে জানা গেছে, সাহাদ রায়হানের একমাত্র ছেলে আয়েশ রায়হানকে হত্যা করার চেষ্টা করেছেন মালিনা রায়হান। তাও কয়েকজনের সাথে মিলে কাজটা করেছেন। তার মধ্যে একজন হলেন রক্তিম বাহাদুর, যাকে 1 বছর আগে অ্যাডভোকেট আয়েশ রায়হান কোর্টে হারিয়ে জেলে পুড়িয়ে দিয়েছিলেন। তার থেকে চাঞ্চল্যকর তথ্য হলো, আমরা এও জানতে পেরেছি যে আয়েশ রায়হান বিবাহিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উনি বিবাহিত। ওনার স্ত্রীকেও মেয়ে পাচারকারী রক্তিম বাহাদুরের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন উনি। কিন্তু আয়েশ রায়হানের স্ত্রীকে এখনও তা জানা যায়নি। তবে অনুমান করা যায় আয়েশ রায়হান নিজের স্ত্রীকে সবার সামনে আনতে চাইছেন না। সেই কারণে আয়েশ রায়হান নিজেও প্রেস এড়িয়ে চলেছেন। বর্তমানে ছেলের বইয়ের ওপর এমন অত্যাচার
খেপে উঠেছে জনগণ। একটা মেয়েকে মেয়ে পাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া নিকৃষ্ট মানুষের কাজ বলে সকলে দাবি করেছে এবং মালিহা রায়হানের উপরে খেপে উঠেছে। পুলিশ ওনাকে খুঁজেছে, সন্ধান পাওয়া গেলে অতি শীঘ্রই আইনি আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ। পায়ের নিচ থেকে একটু একটু করে মাটি সরে যাচ্ছে, বারবার ঢোক গিলে নিচ্ছি আমি। ঘেমে একাকার হয়ে গেছি। সবটা অবশেষে জানাজানি হয়েই গেল। আয়েশ কোথায়? উনি ঠিক আছেন তো? ফোনটা হাতে নিয়ে আবারও ফোন করলাম ওনাকে, প্রচন্ড অস্থিরতা নিয়ে। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে টেনশন বাড়তে লাগলো আমার। প্রথমবার ফোনটা রিসিভ করলেন না উনি। দ্বিতীয়বার কল করতেই ওপাশ থেকে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, ওপেন দ্য ডোর নিশা পাখি, আই এম হিয়ার। কথাটুকু বলা মাত্রই ফোনটা কেটে দিলেন উনি। আমি ফোন রেখেই ঝড়ের বেগে ছুটে গেলাম মেইন দরজার কাছে। বড় একটা দরজা, সেখানেও নানা রকম কারুকার্য, লতাপাতা দিয়ে ভরাট। তার উপর সৌন্দর্যের জন্য কৃত্রিম লতাপাতা ঝুলিয়ে রাখা হয়েছে দরজার সাথে। দরজার লক খুলে টেনে দরজাটা ফাঁক করতেই দেখা পাওয়া গেল সেই মানুষটার, যা দেখে অবশেষে শান্তির হাওয়া বইল মনে। যাকে দেখে জড়িয়ে গেল চোখ জোড়া। এই চোখ জোড়া যেন কতটা দিন ধরে অতৃপ্ত হয়ে থেকেছে, কিন্তু আজ 5টা দিন পর মানুষটাকে দেখে আমার চোখে খুশিতে ঝলমলিয়ে পানির স্রোত উথলে উঠল যেন। আয়েশ ক্লান্তি মাখা চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ডু ইউ মিস মি? কেমন লোক আপনি? আমায় একা একটা মেয়েকে রেখে 5টা দিন হাওয়া হয়ে গিয়েছিলেন কেন? আমার কথা মনে পড়েনি? আয়েশ ধীর পায়ে ভেতরে ঢুকলেন। আমার সামনে বরাবর দাঁড়িয়ে আলতো করে কপালের ডান পাশে চুমু খেয়ে বললেন, তোমার কথা কেন মনে পড়বে বলো তো? যে আমার মনের অন্দরমহলে রাজত্ব করে তাকে মন থেকে বের করতে পারলে না হয় মনে করতাম সে যে আমার প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে মিশে রয়েছে। জানি না কি যেন মনে হলো। আমি নিচু থেকে হাত বাড়িয়ে ওনার পিঠ আঁকড়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরলাম। আপনি তো আমার জন্য না হয় এখানে রেখে গেছেন, কিন্তু আপনি কি এখানে থাকতে পারতেন না? যা করার এখান থেকেই করতেন। আমার পারতাম না করতে, কারণ আমার উপর তো সবসময় নজর রাখবে ওরা আমার জানা মতে। তাই এখান থেকে আমি সবটা ম্যানেজ করতে পারতাম না, কিন্তু দূরে থেকে ভালোই হয়েছে। আয়েশের বুকে মাথা রেখেছিলাম আমি। ওনার প্রশস্ত দেহ আমার দুটো হাত ভালোভাবে আঁকড়ে ধরতেও পারে না। আমি মাথা তুলে তাকাই, নিচু সুরে বলি, কি এমন ভালো হয়েছে? তোমার চোখে আমার না থাকার ব্যথা স্পষ্ট দেখতে পাচ্ছি। রাতে ঘুমানো ঠিক করে চোখে নিচে কালো দাগ পড়ে গিয়েছে যে। তখনই আমার এক হাত পড়ল নিচের চোখে। চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। আবারও উনি কানের কাছে এসে ঠোঁট ছুঁইয়ে ফিসফিস করে বললেন, আর আজকাল দেখি আমার নিশা পাখিরও লজ্জা কম যাচ্ছে। সে কি খেয়াল করেছে সে আমার পুলকির সামনে জড়িয়ে ধরেছে? চোখ বন্ধ করে ফেললাম আমি। মাঝে মাঝে আমিও নির্লজ্জের মতো কাজ করে ফেলি। এ মাথা ও মাথা হল রুমটা, ওই মাথায় সোফার কাছে খাবার রেখে হনহনিয়ে বেরিয়ে গেল ফুলকি। সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে আয়েশকে ছেড়ে কয়েক হাত দূরে ছিটকে গিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বললাম, আপনি আপনি আগে মনে করিয়ে দেবেন না কথাটা? ফুলকি কি ভাবলো? আয়েশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বুকে হাত ছড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আমি কেন মনে করিয়ে দেব? আমার তো ভালোই লাগছিল। প্রথমে তুমি জড়িয়ে ধরেছিলে, এবার আমার পালা। আমাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে আমার হাত ধরে ঝটকা দিয়ে নিচের কাছে আনলেন উনি। আমায় উঁচু করে জড়িয়ে ধরতেই মাথা থেকে পা উঠে গেল আমার। শূন্যে ভাসতে লাগলাম এবার। চোখ বড় বড় করে আয়েশের দিকে তাকাতেই উনি বাঁকা হেসে আমায় তার পায়ের জুতোর উপর ছাড়লেন। ওনার পায়ের উপর আমার পা, ওনার পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। আমার নিজের সঙ্গে মিশিয়ে ঘোর লাগা চাহনি নিয়ে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। এই চাহনি ঘায়েল করেছে আমায়। সেই চাহনি যেন জ্বলন্ত ভালোবাসার আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। একটা সময় আমায় সেভাবেই নিয়ে পায়ের ধাপ ফেলতে লাগলেন উনি। আমি সরতে চাইলে ইশারায় মানা করে দিলেন। আমায় নিজের পায়ের ওপর ভর করিয়েই হাঁটতে লাগলেন। আপনার পায়ে ব্যথা লাগবে তো? লাস্টবার তোমার ওয়েট কত ছিল? আমি চোখ গোল গোল করে তাকালাম। উনি আবারও জিজ্ঞেস করেন, কত ছিল? 48। আমি শিওর এবার আরো কমেছে। ডায়েট ফাইট করার কোনো দরকার নেই। তোমার এই যে ফুলা গাল লাইক স্ট্রবেরি আছে না, সেটা যদি শুকিয়ে নায়িকাদের মতো হওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটা বাদ দাও। আই লাইক দিস স্ট্রবেরি, আন্ডারস্ট্যান্ড?
দৃঢ়কণ্ঠে আমায় নিয়ে কথাগুলো এক নাগারে ছুড়ে দিয়ে চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি মুখটা বাংলার পাঁচের মতো করে বললাম, আমার কোনো ডায়েট ফাইট করার শখও নেই। ও আচ্ছা, সকালে ব্রেকফাস্ট করেছো? মুখটা ভোতা হয়ে গেল আমার। আমায় নিয়ে এক ধাপ করে সিঁড়িতে উঠছেন উনি। আমার মুখটা ভোতা হয়ে গেল। না, করিনি, কিন্তু সেটা। দ্যাটস ক্লিয়ার, তুমি খাওয়া দাওয়া করছো না। জিরো ফিগার হতে হবে না তোমায়, বুঝেছো? আর ঘরে চলো, একসাথে ব্রেকফাস্ট করবো। খবরের কাগজ আর নিউজ চ্যানেলে যা যা দেখাচ্ছে তা সত্যি? মানে আপনি যে বিবাহিত আর আপনার সৎমা? আমায় থামিয়ে উনি মাথা ঝাঁকিয়ে বললেন, সত্যি। বাকিটা না হয় খেতে খেতে বলি, আবার খিদে পেয়েছে। আমি আর কথা বাড়ালাম না, ওনার সঙ্গে ঘরের দিকে চললাম। ফ্যানের নিচে বসে নিউজ পেপার হাতে নিয়ে বসে আছে মৃধা। চোখজোড়া তার চরক গাছ। খবরগুলো পরে বারবার ঢোক গিয়েছে সে। তারপরেই সে বলল, ও মা গো, এতটা জঘন্য কেউ হতে পারে? মাথাটা ভন ভন করছে আমার। এই মহিলা নাকি গা ঢাকা দিয়েছে। কোথায় সে? এভাবে খোলামেলা ঘুরলে তো যখন তখন ডাকাতি করতে পারে। এক নম্বর ডাকাত মহিলা। কথাটুকু বলে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মৃধা। সেই ঘটনায় কেটে গেছে 5 দিন। সে নিজেকে সামলে নিয়েছে। অবশ্য সে একা একা নিজেকে সামলাতে পারেনি। ওকে সমান তাল দেওয়ার জন্য একজন ওকে সাহায্য করেছে। মানুষটি আর কেউ নয়, অর্ক। অর্কের সঙ্গে এই কয়দিনে মৃধার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। যদিও মৃধা বোঝে অর্ক কি চায়, সেদিনই বুঝে ফেলেছিল, কিন্তু তার অস্বস্তি হয় এসবে। একবার তার মন ভেঙেছে, সেই মন থেকে এখনো আয়েশকে সরাতে পারেনি সে। তাই অর্কের অনুভূতিটা নিয়ে তার এত ভাবনা নেই। নিউজ পেপার পড়তে পড়তেই ফোনের রিংটোনে তার ধ্যান ভাঙে। ঘাড় ঘুরিয়ে পাশে ফোনটার দিকে তাকায়। অর্ক ফোন করেছে। নিউজ পেপারটা রেখে ফোন নিয়ে কল রিসিভ করে সে। হ্যালো মৃধা, আজ বিকালে একটু আসবেন? অর্কের কথা শুনে মৃধা ধমকি দিয়ে বলল, আপনার প্রাণের ভয় ডর নেই? এখানে ভয় ডরের কথা আসছে কোত্থেকে? হতভম্ব হয়ে প্রশ্ন করে ফোনের ওপাশ থেকে অর্ক। মৃধা ভয়ের ধূসরে বলল, বাইরে কত সাংঘাতিক লোকজন ঘুরে বেড়াচ্ছে জানেন না কি? আয়েশ স্যারেরও সৎমা আর রক্তিম বাহাদুর, আর ওই তো আরেকটা ছেলে আছে, কি যেন নাম, নীলাদ্র। এদের মধ্যে কেউ যদি অ্যাটাক করে? অর্ক ফিক করে হেসে বলল, আপনাকে অ্যাটাক করতে যাবে কোন দুঃখে? কোনো দুঃখ মানে? আপনি আমাকে আন্ডার এস্টিমেট করছেন? হতেও তো পারে আমি খুব সুন্দর দেখে আমাকেও তুলে নিয়ে গেল আনিশার মতো। তখন আমি কি করব? আনিশা তো ভাগ্যে জুড়ে বেঁচে গেছে, আমি যদি না পাচ্ছি? আপনাকে নিয়ে গিয়ে তো দেখাক আমার সামনে থেকে। নিয়ে যেতেই দেব না, নিয়ে যাওয়া তো দূর, স্পর্শ করতেও দেব না। মুখ ফসকে কথাটা বেরিয়ে আসে অর্কের মুখ থেকে। মৃধা তার শুনে বাক্রুদ্ধ হয়ে কানে ফোন ধরে থাকে মূর্তির মতো। তার কি বলা উচিত? অর্ক প্রসঙ্গ পাল্টে বলল, তুমি আসছো তো? বিকালে মিট করি। কোথায়? সেটা মেসেজ করে বলে দেব। ওরা যদি আমায় অ্যাটাক করে তাহলে আপনি সত্যি আমার পাশে থাকবেন তো? অর্ক মুচকি হেসে বলে, তোমার পাশে নয়, তোমার সামনে থাকবো। মৃধার সরু চোখ দুটো চলকে ওঠে। মৃদু কেঁপে ওঠে, দুরন্ত কণ্ঠে বলে, আমি রাখছি। বলেই কল কেটে ফোনটা রেখে দিয়ে বড় বড় শ্বাস ফেলে। এটা কি ছিল? কিসের এত উত্তেজনা তার? দূর পেরিয়ে প্রায় বিকেলের দিকে আয়েশ আবারও রেডি হচ্ছেন কোথাও বের হওয়ার জন্য। আমি প্রশ্ন করা সত্ত্বেও বারংবার এড়িয়ে যাওয়ায় বিষয়টা ভালো লাগছে না আমার। তাই আমি একসময় হতাশ হয়ে বড় জানলার পাশে দাঁড়ালাম। কপালে প্রঘ্রাণ ভাঁজ পড়েছে আমার। আয়েশের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাতে দেখলাম উনি ঘড়ি পড়ছেন। আমার দিকে এক পলক তাকিয়ে এগিয়ে এলেন উনি। আচ্ছা, আমি এসে তোমায় সব বলবো। কিন্তু যাচ্ছেনটা কোথায়? শেষ কাজ সমাপ্ত করতে হবে। তুমি তো রক্ত দেখতে পারো না, তাই নিয়ে যাচ্ছি না। বাকিটা নিউজ চ্যানেলে দেখতে পাবে। সকলের বিরুদ্ধে পুলিশের দ্বারা প্রমাণ জোগাড় করলাম। ওদের তো ধরিয়েও দিতে হবে, তাই না? সেই কাজটা তো পুলিশের। আয়েশ বাঁকা হাসলেন, আকাশ পানে চেয়ে বললেন, আমি যদি ওদের খোঁজ না দিই তাহলে ওদের খুঁজে বের করার সামর্থ্য কারণ নেই। কারণ না, ওরা যে আমার কাছেই বন্দী। চমকে উঠে তাকালাম আমি। ওনার কাছে বন্দী? কেন? ওনার হাত ধরে ফট করে প্রশ্ন করলাম, আপনি ভুল কিছু করছেন না তো? আপনি ওদের সাথে এমন কিছু করবেন না যা করা উচিত না। আয়েশ আমায় আশ্বস্ত করে বললেন, করবো না, আই প্রমিস। যা করা জনগণ করবে।
আমায় কিছু বলার সুযোগ না দিয়েই নিজের অষ্টদয় আমার সারা মুখে ছুঁইয়ে দিলেন। তারপর দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আমায় ধোঁয়াশায় রেখে। আয়েশ আমায় বলেছেন উনি পুলিশের দ্বারা সকলের কল রেকর্ডস, কিছু সিসিটিভি ফুটেজ আর ওই বাংলোর ঠিকানা দিয়েছিলেন যেখানে মেয়ে পাচার করা হয়। অবশ্য কল রেকর্ডস কারো আসল নম্বরে ছিল না, অন্য নামে সিম রেজিস্টার করা ছিল। তবুও সেখান থেকে যথেষ্ট প্রমাণ পেয়েছে পুলিশ, যার পরিপ্রেক্ষিতে পুলিশের চোখে মালিহা, রাইহান, নীলাদ্র আর রক্তিম বাহাদুর ভয়ানক অপরাধী। কিন্তু এখন আয়েশের মাথায় কি চলছে? ঘড়ির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে মৃধা। এখনো 12টা বাজেনি। গুটিসুটি মেরে বসে রয়েছে সে। ইতিমধ্যে জীবন ভাইয়া কয়েকবার ডেকে গেছে খাওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে তার গলার নিচ দিয়ে খাবার নামবে বলে মনে হয় না। বেডের এক কোনায় জানালার ধারে বসে আছে। আম গাছের পাতাগুলো মৃদু হাওয়ায় দুলছে। মাঝে মাঝে আকাশে দেখা যাচ্ছে আলোর ঝিলিক, বিদ্যুৎ চমকাচ্ছে। ফোনের স্ক্রিনে আলো জ্বলে ওঠাতেই ফোনের দিকে চোখ পড়ে মৃধার। অর্ক একাধারে ফোন করে যাচ্ছে তাকে, তবুও মৃধার কোনো হেলদোল হয় না। ফোন তোলে না সে। ফোনের দিক থেকে চোখ সরিয়ে জানালার বাইরের মেইন রোডের ল্যাম্পপোস্টের খোলাটে আলোর দিকে তাকায়। টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এই বৃষ্টি কি মৃধার মনের সব অস্বস্তি এবং অস্থিরতা ধুয়ে দিতে সক্ষম? তার মনে পড়ে বিকালের কথা। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে অর্ক। পরন্ত বিকেলে সূর্যের মিষ্টি রোদটুকু ছুঁয়ে গেছে তাকে। হালকা চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে সে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল তার এখানে আসার, কিন্তু মৃধা এখনো এসে পৌঁছয়নি। কপাল কুঁচকে এক ধ্যানে চেয়ে আছে নদীর দিকে। স্রোতধারা বয়ে যাচ্ছে। সেটা দেখে অর্ক ভাবে, এই স্রোতধারার মতো জীবনটা যদি মৃধার সঙ্গে কাটিয়ে দেওয়া যায়, তাহলে জীবনের পর্যায়ে বিভিন্ন ধাক্কাগুলো সে অনায়াসে সামলে নিতে পারবে। মৃধার হাসি মুখটা দেখে সে শত শত দুঃখ নিজের কাঁধে তুলতে পারবে। মুচকি হাসতে থাকে অর্ক। হাসতে হাসতে তার চোখ আটকে যায় লাল রঙের ড্রেস পরে দ্রুত পায়ে হেঁটে আসা মেয়েটি। ওড়না এদিক ওদিক সামলিয়ে হেঁটে আসছে মৃধা। অর্কের হাসি প্রসারিত হয়। তাড়াহুড়ো করে অর্কের সামনে এসে দাঁড়ায় মৃধা আর বাহানা দেখিয়ে বলে, সরি, লেট হয়ে গেল। আসলে আমার মনে হয় সময় আমার সাথে কোনো শত্রুতা করে, নয়তো আপনিই ভাবুন আমি যেখানে বের হতে যাই সেখানেই লেট। আমি তো বুঝতেই পারি না আমি সময়ের কোন পাকা ধানে মই দিয়েছি। অর্ক মৃধার এমন উদ্ভট কথা শুনে উচ্চস্বরে হেসে দেয়। সময়েরও কারোর সাথে শত্রুতা থাকে, আপনি না বললে জানতামই না। এই জন্যই তো বলি আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনার কথাই তো সারা জীবন শুনতে চাই, আপনি যদি সুযোগ দেন তো। ভ্যাবাচেকা খেয়ে তাকায় মৃধা। অর্ক তার দিকে শীতল নয়নে তাকিয়ে রয়েছে। সে তো মজা করছিল, কিন্তু অর্ক কখন সিরিয়াস হয়ে গেল? মৃধা দ্রুত প্রসঙ্গ পাল্টাতে বলল, সামনে হাঁটা যাক, জায়গাটা সুন্দর, হাঁটতে থাকি। অর্ক মাথা দুলিয়ে মৃধার পাশাপাশি হাঁটতে শুরু করে। এ পর্যায়ে সে বলে, আমার চাকরিটা হয়ে গেছে, ভাইবা পরীক্ষা সব দেওয়ার পর অবশেষে চাকরিটা হয়েই গেল। মৃধা খুশিতে আটখানা হয়ে বলে, সত্যি কংগ্রেচুলেশন। অর্ক এর পরিবর্তে মিষ্টি হেসে দেয় আর মিহি সুরে বলে, চাকরি পাওয়ার সাথে সাথে মা তো একেবারে জেদ ধরেই বসেছে, এবার ওনার একটা বৌমা চাই, ভাবছি বিয়েটা করেই ফেলবো। তো করে ফেলুন, যেহেতু চাকরিও পেয়ে গেছেন, আন্টিও চাইছেন, শুভ কাছে দেরি কিসের? আমিও সেটাই ভাবছিলাম, বিয়েটা করেই ফেলা যাক। যদি পছন্দের মানুষ রাজি থাকে তো দেরি করে কি লাভ বলুন। মৃধার পা থেমে যায় কোনো এক কারণে। হয়তো অর্কের ইঙ্গিত বুঝতে পেরেছে সে ইতস্তত বোধ করে বেশ, কি বলবে বুঝতে পারে না। আচমকা অর্ক তার মুখোমুখি এসে দাঁড়ানোতে ভড়কে যায় সে। আর হাঁটবেন না? মৃধার এমন প্রশ্ন পাত্তা দেয় না অর্ক। অর্কের হাতে একটা শপিং ব্যাগ ছিল, সেখান থেকে একগুচ্ছ গোলাপের ফুল বের করে অর্ক। মৃধা অবাক নয়নে দেখে তার কর্মকাণ্ড। অর্ক কি করতে চায় সেটা খানিকটা আন্দাজ করতে পেরেছে সে। ঢোক গিলে তাকায় মৃধা অর্কের দিকে। অর্ক আচমকা মৃধার হাত ধরতেই চমকে উঠে তাকায় মৃধা। তার চোখ মুখের রং ফ্যাকাশে বর্ণ ধারণ করে। কি করছেন আপনি? আমি আপনাকে ভালোবাসি মৃধা। হঠাৎ করেই দমকা হওয়ার মতো আপনি আমার জীবনে এসেছিলেন। আমাদের প্রথম সাক্ষাৎ ঝড়ের মতোই হয়েছিল। ঝড় হঠাৎ গিয়েছিল। আমি তৃষ্ণার্ত প্রেমিকের মতো থেকেছি 1 বছর। এই 1 বছর সেই তৃষ্ণা মেটাতে আপনার আগমন হলো। বুঝেছিলাম আপনি আমাকে আমার মন থেকে আপনাকে মুছতে দেবেন না, না তো কেনই বা আপনার আগমন ঘটলো আবার। আমি লুকোচুরি খেলতে পারি না, ধরা দিলাম আপনার সামনে, বাকিটা আপনার হাতে।
আমি আপনার সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাটাতে চাই। ভাষা হারিয়ে ফেলল মৃধা। স্তম্ভিত হয়ে চেয়ে রইল এক নয়নে। কি বলবে সে? বেশ কিছুক্ষণ যাওয়ার পর মৃধা নিজের হাত ছাড়িয়ে নিল। অর্ক তার সামনে গুচ্ছ গোলাপ ফুল ধরল আর বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই, জোর জবরি করে নয়। যদি আপনার ইচ্ছা থাকে তবেই এগোবে বিষয়টা। আপনাকে আমি প্রথম থেকে বন্ধু ভেবে এসেছি। আপনি তো জানেন মনের এক স্থান আমি আয়াস স্যারকে দিয়েছিলাম। যখন জানলাম ওনাকে নিয়ে চিনিমিনি এত ভাবছি, অযথাই এত স্বপ্ন দেখছি, তখন ভেঙে পড়লাম। আপনি আমায় সামলালেন। হঠাৎ করে বিয়ের প্রস্তাব আমি মানতে পারছি না। আমাকে সময় দেবেন প্লিজ। অর্ক হতাশ হলেও আশা হারালো না। মৃধা তো ওকে সরাসরি মানা করে দেয়নি। সে জোর করে হেসে বলল, আমিও পাগল, সময় না বুঝেই বিয়ের কথা বলে ফেললাম। আপনি সময় নিন। আমার ফোন এসেছে মণিমার, আমায় যেতে হবে। বাহানা খুঁজে না পেয়ে ফোনের বাহানা দিল মৃধা। অর্ক চোখ মুখ মলিন করে মাথা দুলাতেই পিছু ফিরে হাঁটতে শুরু করে মৃধা। পেছন থেকে আবারও ডাকে অর্ক। এসে মৃধার খোপায় দুটো লাল গোলাপ গুজে দেয় হঠাৎই, আর বাকি ফুলগুলো মৃধার হাতে ধরিয়ে দিয়ে বলে, বন্ধু হিসেবেও তো ফুলগুলো গ্রহণ করতে পারেন। বর্তমানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসে আছে মৃধা। বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়ছে। ফোনে মেসেজ এলো। মৃধা ফোন হাতে নিল না। স্ক্রিন থেকেই দেখলো অর্কের নম্বর থেকে মেসেজ এসেছে। লেখা রয়েছে, বিকেলের কোনো কথা কি আপনার খারাপ লেগেছে? তাহলে দুঃখিত। ফোনটা তবুও হাতে ধরে না মৃধা। পলকহীন ভাবে চেয়ে থাকে। তার কি করা উচিত? তখন থেকে চোখ বুজে শুয়ে রয়েছেন আয়াস। কথার কোনো প্রকার উত্তর পাওয়া যাচ্ছে না। আমি হতাশ চোখে ওনার দিকে তাকিয়ে রয়েছি। কি হয়েছে আপনার? এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন আপনি? এবার বিরক্ত হয়ে চিল্লিয়ে প্রশ্ন করলাম আমি। আয়েশের তবুও হেলদোল হলো না। আসার পর থেকে সেই এক কাপড়ে শুয়ে রয়েছেন। এবার নড়ে চড়ে উঠে চিত হয়ে শুয়ে পড়লেন উনি। এবার আমার হাত ধরে টেনে আমায় বুকে ফেলে লাল চোখ জোড়া দ্বারা আমায় পর্যবেক্ষণ করতে লাগলেন। বাইরে ঝুম বৃষ্টির আওয়াজ কানে আসছে, আর শীতল আবহাওয়া মনকে মাতোয়ারা করে তুলছে। কিন্তু আমি জানতে চাই আয়েশের কি হয়েছে। আমি কেঁদেছি, তুমি কি করে বুঝলে? আমার দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন উনি। আমি সোজাভাবে উত্তর দিলাম, রাগলে মানুষের চোখ লাল হয়ে যায়, সেটা জানি, তবে সেটা ক্ষণিকের জন্য। কাঁদলে চোখ জোড়া ফুলে ওঠে, সেটা বোধহয় আপনি জানেন না। আচ্ছা নিশাবা, কি মানুষ যদি মারা যায় তাকে ফিরে পাওয়া যায় না? স্তব্ধ হয়ে গেলাম এমন কথায়। বুঝতে দেরি হলো না যে উনি ওনার মাকে মিস করছেন। হয়তো সে কারণেই কেঁদেও ফেলেছেন। আমি কিছু না বলতেই উনি নিজেই হেসে দিয়ে নিচের মাথায় টোকা মেরে বললেন, আমিও না পাগল, কি করে ফিরে আসবে? আসার তো কোনো পথই নেই। আপনার কষ্ট আমি ভাগ করে নিতে চাই, পারলে আপনার সব কষ্ট আমি শুষে নিতে চাই। আপনাকে যে সেই হাসি মুখেই বড্ড মানাই, সেই মনোমুগ্ধকর মানুষটাকে হাসিতেই মানাই। আনমনে হয়ে ওনার বুকে মাথা রেখে বললাম আমি। আয়াস হাসলেন। ওনার হাসিতে মুখরিত হলো পরিবেশ। অতঃপর বললেন, সেই কষ্ট শুষে নেওয়ার জন্য তুমি কি থাকবে? মুখ তুলে হতভম্ব হয়ে তাকালাম আমি। মানে কি বলছেন? আয়েশ উঠে বসলেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাইতেই উনি বললেন, শাওয়ার নিতে যাচ্ছি। উঠে হনহনিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন উনি। আমি হাঁ হয়ে চেয়ে থাকলাম। ফোন নিয়ে বসে পড়লাম এবার। ফোনের স্ক্রিনে অন করতেই চোখে পড়ল তারিখের দিকে। আর একটু পরে 12টা বাজবে, মাত্র 5 মিনিট বাকি। তারপর তো আমার জন্মদিন। আয়েশ কি এবার আমার জন্মদিনের কথা ভুলে গিয়েছেন? যেতেই পারে, তাতে তো আমারই ভালো। আমি সময় পেয়ে যাব বেশি করে সোজাসুজি মনের কথা বলবার। ফেসবুকে ঢুকতেই নিউজ সাইটগুলোতে চোখ পড়ে আমার। সঙ্গে সঙ্গে চোখ জোড়া কপালে উঠে যায়। আরো ঘাটাঘাটি করে বের হয় বিস্তারিত। বড় বড় করে লেখা আছে, অবশেষে 3 অপরাধীর খোঁজ পাওয়া গেল। রক্তিম বাহাদুর, মালিহা রায়হান এবং নীলাদ্র হোসেনকে গ্রেপ্তার করল পুলিশ। লেখার সঙ্গে ছবিও দেওয়া আছে, কিন্তু ছবিগুলো চিনতে পারছি না কেন। এ কেমন অবস্থা সবার? 3 জনের মধ্যে একজনেও মাথাতেও চুল নামক কোনো জিনিস নেই। উদ্ভট লাগছে সকলকে ছবিতে। কি রিয়াকশন দেব বুঝতে না পেরে খিলখিল করে হেসে দিলাম। যদিও আমার হাসা উচিত নয়, তবুও হাসি পেল আমার। হাসতে না চেয়েও হাসতে হাসতে লুটোপুটি খেলাম আমি। বলা যায় কিছুটা হলেও শিক্ষা হয়েছে। কিন্তু এদের এই অবস্থা করলো কে? আয়াস। ওনার কথা ভাবতে ভাবতে ওয়াশরুমের দরজার দিকে চোখ পড়ল। তখনই ওয়াশরুমের দরজা খুলে গেল।
খালি গায়ে টাওয়েল পেঁচিয়ে দাঁড়ালেন দরজার কাছে আর বললেন, এভাবে হাসলে ওয়াশরুমে শাওয়ার নেওয়া যায়? আমি চোখ জোড়া সরু করে বললাম, আমি তো এখানে হাসছি, সমস্যা কোথায়? বিরাট বড় সমস্যা, অনেক বড় সমস্যা। যার হাসির শব্দ মনের মধ্যে উথাল পাথাল ঢেউ খেলিয়ে দেয়, তাকে সামনাসামনি না দেখে কি করে থাকবো? হাসিটা পরক্ষণেই বন্ধ হয়ে এলো আমার। এতটা লজ্জায় ফেলার কোনো কি দরকার ছিল? কেন এতটা ভালোবাসতে বলেছে ওনাকে? এই ভালোবাসেই যে আমি তলিয়ে যাই। আয়েশ ভ্রু বাঁকিয়ে বললেন, এনিওয়ে, এখানে আরেকটা টাওয়াল কোথায়? মাথা মুছবো কি দিয়ে? দুটো টাওয়াল ওয়াশরুমেই থাকে। এখানে নেই বলে জিজ্ঞেস করছি, এখানে এসে দেখো। আমি আগে ঘরের আশেপাশে চোখ বুলিয়ে নিলাম। ঘরে তো টাওয়াল নেই। উঠে গিয়ে দাঁড়ালাম ওয়াশরুমের সামনে। ভেতরে উকি ঝুঁকি দিতেই আচমকা ঠান্ডা হাতটা আমার কোমরে রাখলেন আয়াস। চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল আমার। কিছু বলা বা করার আগেই টেনে ওয়াশরুমে ঢুকিয়ে নিলেন উনি। দরজাটা বন্ধ করে দিতেই চিল্লিয়ে বললাম, কি করছেন? আপনি শাওয়ার নিচ্ছিলেন, আমায় কেন টেনে আনলেন? আয়াস তার জবাব না দিয়ে একটা সুন্দর হাসি দিয়ে বাথটাবের কাছে গিয়ে সেখানে বসলেন। পানি ভর্তি বাথটাবে বসে পড়তেই আমি রেগে মেগে বললাম, আপনি কি নিচে কি করে শাওয়ার নিচ্ছেন সেটা আমায় দেখাতে এনেছেন? আচমকাই আমার হাতটা ধরে টান দিতেই আমি অপ্রস্তুত হয়ে গিয়ে পড়লাম পানি ভর্তি বাথটাবে আয়েশের উপর। পুরো শরীর, মুখ আর চুল ভিজে একাকার হয়ে গেল আমার। এখনো পানিতে হাবুডুবু খাচ্ছি আয়েশের বুকে। আমি বিরক্ত হয়ে বললাম, কি করলেন আপনি এটা? রাতের বেলা আমাকে ভিজিয়ে দিলেন। এরপর উনি আমাকে যা বললেন তাতে আমার সব বিরক্তি উধাও হয়ে গেল।